তার মানে এখানে যে আমি অ্যাম্প্লিফিকেশনটা হচ্ছে সেটা পুরোপুরি কার উপর হচ্ছে, ভিসিসির উপর হচ্ছে। ওই মোমেন্টে ক্যাপাসিটর কি হয়ে যাবে, ওপেন সার্কিট। তার কারণ কি, দেখো ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স হয় জেড সি, সেটা কি ক্যাপাসিটর ভ্যালু চেঞ্জ করছি। দেখো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ডান দিকটা 1.12 500 কিলো হার্জে, 600 কিলো হার্জে যায় স্কেলে। যখন আমি লগ স্কেলে করব তখন কি হবে, এটা আমার যেমন আমি দেখেছি এতক্ষণ ধরে আমার গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সির প্লট সেরকম আসা উচিত। দেখো ওইরকমই এসছে। আমরা অলরেডি অপ অ্যাম্পের এসি, অপ অ্যাম্পের ডিসি, আরপিএস আর জেনার ডায়োডের প্র্যাকটিক্যালটা করে দিয়েছি। আজকে আমরা শুরু করব সি অ্যাম্প্লিফায়ারের যে প্র্যাকটিক্যালটা আছে সেটা। ওকে, সি অ্যাম্প্লিফায়ারের নাম থেকে তুমি বুঝতে পারছো যে এটা একটা কমন এমিটার অ্যাম্প্লিফায়ার, যেখানে আমাকে ট্রানজিস্টরকে নিতে হবে আর ট্রানজিস্টার এমিটারটা ইনপুট লুপ আর আউটপুট লুপের মধ্যে কমন থাকবে। ওকে, তাহলে প্রথমে আমাদের কোশ্চেনের মধ্যে যাওয়া যাক। ডিজাইন অ্যান্ড ফ্যাব্রিকেট এ ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার হ্যাভিং মিড ব্যান্ড গেইন অফ 100। মিড ব্যান্ড গেইন কেন বলছে, তার কারণ হচ্ছে আমরা যদি কোনো একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করি সেই অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে এরকম হবে। ওকে, আর এখানে দেখো মিড ব্যান্ডেই গেইনটা আমার কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, তো মিড ব্যান্ড গেইন 100 মানে হচ্ছে যে রেঞ্জে আমার গেইনটা কনস্ট্যান্ট থাকবে সেখানে যেন ওটা 100-এ কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার? ইউজিং এ ট্রানজিস্টার ইন সিই মোড। সি মোড কি সিবি মোড কি এগুলো আমি পরে দেখাচ্ছি। Given HI equal to 1300, HFE 150, IC 3 milliampere and VCC 12 volt. Okay, symbols have their usual meanings, মানে যা লেখা আছে সেটা নিজে ধরে নিতে হবে। Use a bypass capacitor of CE 1000 microfarad, এটা আমি বোঝাবো পরে, in parallel to RE. Okay, calculate the value of CI at lower cutoff frequency of 3 kilohertz, মানে আমাকে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এই যে তোমাকে বললাম একটু আগে যে অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে এরকম হয়, এর যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা আছে এটা আমার হবে 3 কিলোহার্জ। 3 কিলোহার্জ ধরে আমাকে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য ক্যাপাসিটরটা বার করতে হবে। ওকে, স্টাডি দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ অ্যাবভ উইথ এ স্মল এসি ইনপুট ভোল্টেজ, আমরা ধরে নেবো সেটা 100 মিলিভোল্ট, জাস্ট লাইক অপ এসিতে আমরা যেটা করেছিলাম, উইথ এ 470 পিকোফ্যারাড ক্যাপাসিটর, মানে জাস্ট কালেক্টর যেটা থাকবে না, কালেক্টর থেকে আমাকে একটা 470 পিকোফ্যারাডের একটা ক্যাপাসিটরকে লাগিয়ে দিতে হবে। ওকে, এ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করবে, পরে দেখাচ্ছি। ক্যালকুলেট দ্য ব্যান্ডউইথ ফ্রম দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, মানে আমার যে আউটপুটটা আসলো, ওকে, এই আউটপুটের জন্য আমাকে ব্যান্ডউইথটা বার করতে হবে। যদি এটা f1 হয়, এটা যদি f2 হয়, তাহলে কি হবে, f2 মাইনাস f1। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে যাচ্ছি। সার্কিট ডায়াগ্রাম আমি করে দেবো 2 নাম্বার। ডিটারমিনেশন অফ রেজিস্ট্যান্স, মানে আমি যে সার্কিট ডায়াগ্রামটা তৈরি করব সেখানে কিন্তু রেজিস্ট্যান্সের ক্যাপাসিটির ভ্যালু তো থাকবে, সেইগুলো বার করার জন্য নাম্বার হচ্ছে 3 নম্বর, আর ক্যাপাসিটির ভ্যালু বার করার জন্য 1 নম্বর। ওকে, সার্কিট ফ্যাব্রিকেশন অফ দ্য অ্যাম্প্লিফায়ার শুড বি চেকড বাই এক্সামিনার 2 নাম্বার। জাস্ট অ্যাম্প্লিফায়ার তৈরি করে আমি যদি গেইন 100 দেখাতে পারি, এই যে প্রথম যে কোশ্চেনটা আছে, তাহলে আমাকে 2 নাম্বার দিয়ে দেবে। ওকে, রেকর্ডিং অফ ডিসি অপারেটিং পয়েন্ট, ফার্স্টেই তোমাকে যেটা বললাম, আমি ভিসি চুজ করবো, আইসি চুজ করবো, এগুলো তোমাকে দেখাবো। আইসি তো অলরেডি দিয়ে দিচ্ছে না 3 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এগুলো আমি চুজ করবো, তখন তুমি দেখতে পাবে। সেটা হচ্ছে কত, 2 নাম্বার। ডেটা ফর ফ্রিকোয়েন্সি রেসপন্স ক্যারেক্টারিস্টিক্স, এই যে ক্যারেক্টারিস্টিক্সটা আমি তোমাকে বললাম, ফ্রিকোয়েন্সি রেসপন্সের যে কার্ভটা বেরোবে, এই কার্ভে যে ডেটা থাকবে সেই ডেটাটা আমাকে নিতে হবে, তার জন্য কত, 3 নাম্বার। ওকে, মিড ব্যান্ড গেইন আমি গ্রাফ থেকে নিব, সেটার জন্য 1 নাম্বার, আর ডিটারমিনেশন অফ দ্য ব্যান্ডউইথ এর জন্য 1 নাম্বার। তো এই যে প্লটিং থেকে শুরু করে আমার এই যে লাস্টে যে 4টে পয়েন্ট আছে এর জন্য আমি এক্সেল ইউজ করব। ওকে, প্লট করার জন্য। আর তার আগের যা যা আছে এগুলোকে আমি ফার্স্টে তোমাকে আইপ্যাডে ক্যালকুলেশন করে দেখাবো রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরের, তারপরে তোমাদেরকে আমি সিমুলেশন সফটওয়্যার নিয়ে যাবো। সিমুলেশন সফটওয়্যার নিয়ে গিয়ে তোমাকে আমি দেখাবো আমার ভিসিটা 6 ভোল্ট হচ্ছে কিনা। ওকে, সেটা আমি তোমাকে দেখাবো যে ভিসিটা 6 ভোল্ট কেন হবে কি না হবে। ওকে, তাহলে এবার যাওয়া যাক থিওরিতে। দেখো, এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম সেখানে আমাকে বলা হয়েছে একটা সিই অ্যাম্প্লিফায়ার বানাতে। সিই মানেটা কি? সি মানে হচ্ছে কমন এমিটার। আমরা যদি ট্রানজিস্টরটা ইউজ করি সেই ট্রানজিস্টারে আমার 3টে টার্মিনাল থাকে, এটাকে বলে কালেক্টর, এটাকে বলে বেস, আর এটাকে বলে এমিটার। ওকে, তো দেখো আমার ট্রানজিস্টারের ইনপুট লুপ আর আউটপুট লুপকে কমন করে আমি এখানে বেসকে, কালেক্টরকে আর এমিটারকে আমি কমনে রাখতে পারি। জাস্ট লাইক ধরো আমি যদি কমন বেস বলি, তাহলে দেখো এটা আমার ইনপুট লুপ, এটা আমার আউটপুট লুপ, তাই তো? তাহলে দেখো এখানে বেসটা আমার কমন আছে। ঠিক আছে, আমি যদি কমন এমিটার বলি,
তাহলে দেখো ইনপুট লুপ আউটপুট লুপের মধ্যে এমিটারটা আমার কমন আছে। ওকে, সিমিলারলি আমি কমন কালেক্টর যদি তৈরি করি, জাস্ট দেখো কমন কালেক্টরের সময় আমার কালেক্টরে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, এখানে ডাইরেক্টলি এই কালেক্টরটা আমার ইনপুট লুপ আর আউটপুট লুপের মধ্যে কমন হবে। ওকে, এটা হবে এমিটার, আর এখানে দেবো আমি ভিসিসি। ঠিক আছে, তো দেখো এখানে এটা আমার আউটপুট লুপ। ওকে, আর এইটা আমার ইনপুট লুপ, তাই তো? তাহলে দেখো এখানে কালেক্টরটা আমার কমন থাকছে, তাই এটাকে আমি কি বলবো, কমন কালেক্টর। তো দেখো কমন কালেক্টর, কমন এমিটার, কমন বেসের মধ্যে তিনটেরই আমার কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, সেটা আগে তোমাদেরকে আমি বলে দিই, তারপর তুমি বুঝতে পারবে যে আমরা কমন এমিটারটাকে কেন ইউজ করছি। তার আগে তোমাদেরকে বলি যে যে কোনো একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার যদি আমাকে তৈরি করতে হয়, সেই ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের কি কি প্রপার্টিস থাকা উচিত, জাস্ট লাইক কোনটা অপ অ্যাম্পের যা প্রপার্টিস রয়েছে তাই তাই। ফার্স্ট কি, ইনপুট রেজিস্ট্যান্স কত হওয়া উচিত, ইনফাইনাইট। আউটপুট রেজিস্ট্যান্স কত হওয়া উচিত, জিরো। ব্যান্ডউইথ কত হওয়া উচিত, ইনফাইনাইট। আর ভোল্টেজ গেন আর কত হওয়া উচিত, ইনফাইনাইট অর ভেরি হাই। ঠিক আছে, এবার দেখো এই তিনটের মধ্যে যদি আমি এখানে জাস্ট কম্পারিজন করি, কম্পারিজন করে আমি টেবিল তৈরি করে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। এখানে আমি টেবিলে তিনটে রেখে রাখছি, প্রথমে রাখছি কমন বেস, তারপরে কমন এমিটার, তারপরে কমন কালেক্টর। কমন বেস যখন করব, কমন বেসের প্রবলেমটা কি, কমন বেসে আমার ইনপুট রেজিস্ট্যান্স কি হবে বলতো, লো হয়। আউটপুট রেজিস্ট্যান্স কি হবে, হাই হবে। ওকে, ব্যান্ডউইথ কি হবে, ব্যান্ডউইথ আমি এখানে নিচ্ছি না, ব্যান্ডউইথ প্রায় ইকুয়ালি থাকে। ভোল্টেজ গেন কত হয়, ভেরি হাই। ওকে, কমন কালেক্টরে কি হয়, ইনপুট রেজিস্ট্যান্স হয় ভেরি হাই, জাস্ট লাইক ইনফাইনের কাছাকাছি। আউটপুট রেজিস্ট্যান্স কত হয়, ভেরি লো। ওকে, ব্যান্ডউইথ আমি নিচ্ছি না দুটোর ক্ষেত্রেই, ব্যান্ডউইথ ডিপেন্ড করে আমার ক্যাপাসিটরের ভ্যালুর উপরে, ব্যান্ডউইথ ডিপেন্ড করছে এখানে আমার। ভোল্টেজ গেন কি হবে এর জন্য, ভেরি লো, অ্যাপ্রক্সিমেটলি ক্লোজ টু 1, যেটাকে আমি বাফার হিসেবে ইউজ করি। ওকে, আর সি এর জন্য কি হয়, ইনপুট রেজিস্ট্যান্স হাই, আউটপুট রেজিস্ট্যান্স লো, ভেরি লো নয়, লো। আর ভোল্টেজ গেন কত, হাই। তাহলে দেখো আমাকে এখানে যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ারটা তৈরি করতে হবে তার প্রপার্টিস কি বলেছে, ইনপুট রেজিস্ট্যান্স ভেরি ভেরি হাই হওয়া উচিত, সেটা কার আছে, সিসির আছে, তাই তো, কমন কালেক্টর আছে। আউটপুট রেজিস্ট্যান্স ভেরি লো হওয়া উচিত, কার আছে, কালেক্টরের আছে, কমন কালেক্টরের জন্য আছে। বাট দেখো এখানে আমার সিবিটা আমি নিতে পারবো না, কেন, আমার এখানে ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক কম আর আউটপুট রেজিস্ট্যান্সটা অনেক বেশি, তো এতে কি হবে, লোডিং এফেক্ট তৈরি হবে। ওকে, লোডিং এফেক্ট কি সেটা যদি না জানো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। তো এই কারণে আমি সিবিকে আমি নিব না। হোয়ারএস সিবির জন্য দেখো ভোল্টেজ গেন কিন্তু ভেরি হাই। তো অ্যাম্পলিফায়ারে শুধুমাত্র গেন দেখলেই হয় না, অ্যাম্পলিফায়ারে আমাকে গেনের সাথে সাথে ইনপুট রেজিস্ট্যান্স আর আউটপুট রেজিস্ট্যান্স দুটো আমাকে দেখতে হয়। ওকে, এই কারণে আমি ভেরি হাই গেন থাকা সত্ত্বেও আমার লো ইনপুট রেজিস্ট্যান্স আর হাই আউটপুট রেজিস্ট্যান্সের জন্য আমি সিবিকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাই আমি সিবিকে আমি নিব না। ওকে, এবার আসছে কি সিসি। সিসিতে দেখো আমার ইনপুট রেজিস্ট্যান্সটা ম্যাচ করছে, আউটপুট রেজিস্ট্যান্সটা ম্যাচ করছে, বাট ভোল্টেজ অ্যাম্পলিফায়ার কাজ কি, অ্যাম্পলিফাই করা। বাট দেখো অ্যাম্পলিফাই করছে না, প্রায় এক্স্যাক্টলি 1 থাকছে। তো এই কারণে আমি ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের জন্য আমি সিসিকে আমি নিতে পারবো না। ওকে, বুঝতে পেরেছ? তাহলে দেখো আমার কাছে এখানে একটাই অপশন বাসছে, সেটা কি, সি অ্যাম্পলিফায়ার। সি অ্যাম্পলিফায়ারে ভোল্টেজ গেনটা ভেরি হাইও নয় ভেরি লো নয়, জাস্ট হাই। কত, অ্যারাউন্ড আমরা এখানে 100 এর কাছাকাছি গেন পাই। ওকে, আউটপুট রেজিস্ট্যান্স দেখো ভেরি লো নয়, জিরো নয়, বাট আউটপুট রেজিস্ট্যান্সটা লো। ইভেন ইনপুট রেজিস্ট্যান্সটাও ভেরি হাই নয়, বাট হাই। তাই তো, তাই জন্য এখানে আমি কাকে চুজ করব, ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের জন্য অলওয়েজ চুজ করি কাকে, সি মোডকে। এই জন্য আমাকে পরীক্ষাতে বলা হয়েছে যে একটা সি অ্যাম্পলিফায়ার ডিজাইন করো যার ভোল্টেজ গেইন কত হবে, 100 হবে। ওকে, আর এইচ আই কি, ইনপুট রেজিস্ট্যান্স কত দিচ্ছে এখানে, দেখো ভেরি হাই নয়, বাট অ্যারাউন্ড 1300 দিয়ে দিয়েছে। ক্লিয়ার? তাহলে তোমরা এখানে বুঝতে পারলে যে সি অ্যাম্পলিফায়ারই আমরা কেন ইউজ করি। ওকে, এবার দেখো যদি আমরা ট্রানজিস্টারকে নিই, সেই ট্রানজিস্টারে আমাকে কি কি জানতে হবে,
কিউ পয়েন্ট বার করতে হবে, তাই তো? এখানে বলে দিচ্ছে কিউ পয়েন্ট বার করতে হবে। তো ট্রানজিস্টরের কিউ পয়েন্ট কি, আউটপুট ক্যারেক্টারিস্টিক কি, সেটা এখন আমি দেখবো। আমরা যদি একটা ট্রানজিস্টরকে নিই, সেই ট্রানজিস্টরটা কিভাবে কাজ করে, আমি অলরেডি তোমাকে বললাম আমরা এখন কমন এমিটার মোডে কাজ করব, তাই তো? তার মানে এই যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টরের আউটপুটে একটা রেজিস্ট্যান্স থাকবে আরসি, আর এখানে আমি একটা সোর্স লাগালাম, ঠিক আছে? আর এখানে আমি একটা রেজিস্ট্যান্স লাগালাম, সেটা হচ্ছে আমার আরবি। এখানে একটা সোর্স লাগালাম, নাম দিচ্ছে হচ্ছে ভিবিবি, ঠিক আছে? এই যে সার্কিটটা তৈরি করলাম, এই সার্কিটে আমি বলবো এটা হচ্ছে আমার ইনপুট লুপ, আর এটা হচ্ছে আমার আউটপুট লুপ। ক্লিয়ার? ওকে। তাহলে দেখো, ইনপুট লুপ দিয়ে আমি কি করব, ইনপুট লুপে আমি আইবিটাকে আমি কন্ট্রোল করব। ওকে। আইবিটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে আউটপুট লুপে এখানে ভিসিসি আছে, ধরো এখানে ধরো আরসি আছে, তাহলে আউটপুট লুপে যে কারেন্টটা ফ্লো করবে আইসি, সেই আইসিটা শুধুমাত্র ভিসিসির উপর ডিপেন্ড করবে না, কার উপর ডিপেন্ড করবে, আইবির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তাই আমি বলতে পারি কি, আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, যখন ট্রানজিস্টারটা আমার অ্যাক্টিভ রিজিয়নে থাকবে। ওকে। তাই আমরা যদি, তোমাদের অলরেডি একটা প্র্যাকটিক্যাল আছে যেখানে কি করতে হবে, এই সার্কিটটা তৈরি করতে হবে, এই সার্কিট তৈরি করে আমি এখানে বেসের যে কারেন্টটা আছে সেটাকে আমি চুজ করব। বেসের কারেন্ট চুজ করে যদি আমি ভিসি থেকে যদি চেঞ্জ করি, তাহলে তুমি দেখতে পাবে ভিসি আর আইসিটা চেঞ্জ হচ্ছে। ওকে। তাহলে আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখতে কেমন হবে? এটা হচ্ছে কি, আইবি 1, এখন লো আইবির জন্য, ঠিক আছে? তো লো আইবির জন্য এই দিকটা হচ্ছে কি আইসি, এই দিকটা হচ্ছে আমার ভিসি, তাই তো? তার মানে দেখো, একটা পার্টিকুলার আইবির জন্য আমি একটা রেঞ্জের বেশি আইসি আমি কিন্তু কখনোই পাবো না, ঠিক আছে? এরপরে দেখো, যদি আমি আইবিটাকে বাড়াই, আরো এরকম হবে, আরো বাড়াই এরকম হবে, আরো বাড়াই এরকম হবে। ওকে। তাহলে এটা হচ্ছে আইবি 2, এটা হচ্ছে আমার আইবি 3, এটা হচ্ছে আমার আইবি 4। ওকে। হোয়ার আইবি 4 is greater than IB3 is greater than IB2 is greater than IB1. ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, আমার এই যে ট্রানজিস্টারটা আছে, এই ট্রানজিস্টারে এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? আর এখানে কি হয়, লোড লাইন হয়। ওকে। লোড লাইন কি, লোড লাইন হচ্ছে এই যে ভোল্টেজ সোর্সটা আছে আর এই যে রেজিস্ট্যান্সটা আছে, এইটা দুটোর উপর ডিপেন্ড করে আমি লোড লাইনটা চুজ করতে পারবো, যে আমি আলটিমেটলি ট্রানজিস্টার অপারেটিং পয়েন্ট কোনটা হবে। লোড লাইন আর এই ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভটা আছে, এই কার্ভ দুটোর যে ইন্টারসেকশন যে পয়েন্টগুলো আছে, এগুলো আমাকে বলি হচ্ছে কিউ পয়েন্ট, ঠিক আছে? এইগুলোই ডিসাইড করে যে ট্রানজিস্টারটা কোন রিজনে অপারেট করবে। যদি আমার কিউ পয়েন্ট এখানে হয়, তার মানে কি, ট্রানজিস্টারটা কোন রিজনে অপারেট করছে, দেখো এই রিজনটা, এটা কোন রিজন, এটা হচ্ছে আমার স্যাচুরেশন রিজন। ওকে। আর এই যে রিজিয়নটা আছে না, এটা কোন রিজন, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ রিজন। ক্লিয়ার? এটা তোমাদের একটা প্র্যাকটিক্যাল দিয়ে বার করতে হয়, ঠিক আছে? এবার আমি তোমাকে এগুলো কেন বললাম, তার কারণ হচ্ছে, দেখো এখানে আমি যে তোমাকে দুটো বললাম না, এটা হচ্ছে আমার স্যাচুরেশন, আর এই যে লাইনটা আছে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ, তাই তো? তাহলে ট্রানজিস্টার যখন আমি অ্যাক্টিভ রিজনে কাজ করাই ট্রানজিস্টারকে, তখন কি হিসেবে ইউজ করতে পারি, অ্যাম্পলিফায়ার হিসেবে। ওকে। আর ট্রানজিস্টারকে যখন আমি স্যাচুরেশনে কাজ করাই, তখন আমি কি হিসেবে কাজ করি ট্রানজিস্টারকে, সুইচ হিসেবে, ঠিক আছে? তো তোমাদের ট্রানজিস্টার অ্যাজ এ সুইচের কোনো প্র্যাকটিক্যাল নেই এই সেমিস্টারে, যেটা তোমার ডিজিটাল ইলেকট্রনিক্সে থাকবে, তো সেই জন্য আমি এইটা তোমাকে অত ডিটেলসে বলছি না, বাট এইটুকু মাথায় রাখো, আমি যদি ট্রানজিস্টারকে স্যাচুরেশন রিজনে কাজ করাই, তাহলে কি হবে, আমার সুইচিং যে লসটা হবে, সুইচিং লসটা কি হবে, মিনিমাম হবে। ওকে। আমি কখনোই চাইবো না যে আমি একটা সার্কিটের মধ্যে যে সুইচ লাগাই, সেই সুইচটা আমার পাওয়ার লস করুক, ঠিক আছে? সেই জন্য কি করা হয়, ট্রানজিস্টারকে স্যাচুরেশন রিজনে রাখা হয়, তাহলে আমার ট্রানজিস্টারের অ্যাক্রসে যে পাওয়ার লসটা হবে সেটা কম হবে। কেন? দেখো, এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মধ্যে এই রিজিয়নটায় দেখো ভিসিটা একদম মিনিমাম, তাই না? তো ভিসি যদি মিনিমাম হয়, তাহলে পি ইকুয়াল টু কি হবে, পি ইকুয়াল টু ভিসি ইন্টু আইসি, তাই তো? তাই জন্য আমি বললাম যে ট্রানজিস্টারকে যদি স্যাচুরেশন রিজনে রাখি, তাহলে কি হবে আমার ট্রানজিস্টারের জন্য, তাহলে ট্রানজিস্টার অ্যাক্রসে যে পাওয়ার লসটা আছে সেটা অনেক কম হবে। বুঝতে পেরেছো? এই কারণে ট্রানজিস্টারকে সুইচ হিসেবে কাজ করানোর জন্য স্যাচুরেশনে রাখা হয়। ওকে। এবার অ্যাম্পলিফায়ার, তাহলে অ্যাম্পলিফায়ারের জন্য কি বললাম, অ্যাক্টিভ রিজন বললাম। বাট তোমাদের কোশ্চেন কি আসবে, দাদা অ্যাক্টিভ রিজনটা পুরোটা অ্যাক্টিভ রিজন, তাই না? তাহলে অ্যাক্টিভ রিজনের মধ্যে কোথায় লাগাবো আমি, তাই তো? তাহলে সেটা তোমাদেরকে বলি এবার। আমার যে ট্রানজিস্টারের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেটা করলাম, সেখানে আমি তিনটে নিচ্ছি। ওকে। আর এখান থেকে আমি তিনটে পয়েন্ট নিই, ঠিক আছে? এই যে লোড লাইনটা আছে না, এর সিগনিফিকেন্স কি,
এটা হচ্ছে আমার 0 ভোল্ট আর এটা হচ্ছে আমার ভিসিসি। ওকে, আমি ভিসিসি মানে কত 12 ভোল্ট দিচ্ছি এখানে আমি, আর এটা হচ্ছে আমার ভিসি, এটা হচ্ছে আমার আইসি, আর এটা হচ্ছে আমার আইসি ম্যাক্স। আইসি ম্যাক্স এর ভ্যালু কত ভিসিসি বাই আরসি। ক্লিয়ার? এবার আমরা চুজ করতে পারি লোড লাইনকে এই পয়েন্টও চুজ করা যেতে পারে, এই পয়েন্টে চুজ করতে পারি, এই পয়েন্টে চুজ করতে পারি, এই পয়েন্টে চুজ করতে পারি, তাই তো? বাট আমরা কি করব, আমরা লোড লাইনকে অলওয়েজ এই এরিয়াতে চুজ করব, মিডলে চুজ করব। কেন মিডলে চুজ করব সেটা দেখে নাও। আলটিমেটলি আমি যখন একটা ট্রানজিস্টারে একটা লো ইনপুট সিগন্যাল দেব 100 মিলি ভোল্টের, ঠিক আছে, ও কি করবে, ও একটা 100 গেন নিবে। 100 গেন নিলে কি হবে, এখানে আমি আউটপুট পাবো অ্যারাউন্ড 10 ভোল্ট, তাই তো? তাহলে দেখো এখানে একটা 100 মিলি ভোল্ট একটা এসি সিগন্যাল দিলাম, সেই এসি সিগন্যালটা আমার 100 দিয়ে মাল্টিপ্লাই হওয়ার পরে 10 ভোল্ট দিয়ে দিচ্ছে, তাই তো? কিন্তু এই 10 ভোল্ট আসছে কোত্থেকে? এই 10 ভোল্ট কিন্তু মানে ভগবান এসে দিয়ে যাচ্ছে না, এই 10 ভোল্ট আসছে আমার এই যে ভিসিসি যে সোর্সটা দিয়েছি আমার ট্রানজিস্টরকে বায়াস করার জন্য, ঠিক আছে? এটাই আমাকে কনভার্ট করে দিচ্ছে কি, ডিসিটা কনভার্ট হয়ে যাচ্ছে এখন এসি দিয়ে, ঠিক আছে? এই পাওয়ারটা আমি পাচ্ছি কোথায়, এসিতে পাচ্ছি, ঠিক আছে? দিয়ে আলটিমেটলি আমি এখন একটা 10 ভোল্টের সাইনোসয়েডাল ওয়েভ আমি ওখানে পাবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তার মানে এখানে যে আমি অ্যাম্প্লিফিকেশনটা হচ্ছে সেটা পুরোপুরি কার উপর হচ্ছে, ভিসিসির উপর হচ্ছে, তাই তো? তার মানে আমার যে ভিসিসি আছে এর থেকে বেশি কখনোই আমি ভোল্টেজ পেতে পারি না। তার মানে যদি এখানে আমি একটা 6 ভোল্টের ভিসিসি দিই, তাহলে তুমি কোনোদিনই যত গেইনে অ্যাম্প্লিফাই বানাও না কেন, আমার আউটপুট ভোল্টেজ কিন্তু 6 ভোল্টকে ক্রস করতে পারে না। কেন? এই তো আলটিমেটলি অ্যাম্প্লিফিকেশনটা ঘটাচ্ছে, তাই তো? তাই জন্য কি হয়েছে, লোড লাইনের যে আউটপুটটা, লোড লাইনের যে ইন্টারসেকশন পয়েন্ট থাকে এক্স অ্যাক্সিসে, সেটা হচ্ছে আমার ম্যাক্স পয়েন্ট। ওকে, আর এটাই হচ্ছে আমার মিন পয়েন্ট। কেন? এখানে তো নেগেটিভ ভোল্টেজ কিছু নাই না, তো কখনো এটা হতে পারে না যে তুমি একটা নেগেটিভ পোটেনশিয়াল দিলে সে আমাকে নেগেটিভে গেইন দিয়ে দিল, এটা হতে পারে না। কেন? আমি এখানে নেগেটিভ ভোল্টেজ আমি দিইনি। ওকে, তাই জন্য বলতে পারি যে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার অ্যাম্প্লিফিকেশন এরিয়া, মানে এর থেকে বাড়বে এর থেকে কমবে না, তাই তো? তাহলে সাপোজ যদি আমি এখানে লোড লাইনটা ওই উপরের 1 নম্বর পয়েন্টে ধরি, তাহলে দেখো আমার যে অ্যাম্প্লিফিকেশনটা হবে সেটা কি হবে, এতটা হচ্ছে, তাই তো? তার মানে যদি আমি এখানে গেনটা বাড়িয়ে দিই তাহলে কি হবে, এই দিকটা আমার কি হবে, বেড়ে যাবে। কিন্তু এইটা কি হবে, এই দিকটা আমার এরকম হওয়া উচিত, তাই তো? কিন্তু দেখো আমি জিরো নিচে যেতে পারবো না, তার মানে কি হবে, এই জায়গাটা আমার ক্লিপ হয়ে যাবে, ঠিক আছে? ক্লিপ হয়ে গিয়ে এই জায়গাটা আমার এরকম ক্লিপিং দেখা যাবে। বুঝতে পেরেছো? তাই জন্যই আমি একদিকে তো পাবো, বাট আরেক দিকটা আমার ক্লিপ হয়ে যাবে। ক্লিয়ার? আবার যদি অন্য আমি কালি নিই, সিমিলারলি যদি আমি এখানে লোড লাইনটাকে রাখি তাহলে কি হবে, এই দিকটা এতটা ভোল্টেজ পর্যন্ত কোনো অসুবিধা নাই, বাট যখন আমার ভোল্টেজটা বেড়ে যাবে তখন কি হবে, এদিকটা ক্লিপ হবে, এদিকটা আমার বাড়বে, বাট এদিকটা আমার ক্লিপিং থাকবে, তাই তো? তাহলে আমি যে আউটপুট ভোল্টেজটা পাচ্ছি সেটা একটা সাইডে আমার ক্লিপ হচ্ছে, একটা সাইডে অনেক বেশি হচ্ছে, তাই তো? যদি আমি লোড লাইনটা এইদিকে চুজ করি অথবা এদিকে চুজ করি তাহলে কি হবে, আমার একটা সাইড কিন্তু ক্লিপ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি এখানে লোড লাইনটাকে মিডলে নিই তাহলে দেখো কি হবে, লোড লাইনটা যখন মিডলে না হবে না, এটা এক্স্যাক্টলি মিডলে হলো না, তো মিডলে ধরে নাও তুমি এটাকে, তাহলে কি হবে, তাহলে দেখো নর্মাল ছোট ওয়েভে কোনো অসুবিধাই নাই, আর বড় ওয়েভে কি হবে, বড় ওয়েভে আমার দেখো পুরোপুরি যাচ্ছে, তাই না? আর যদি আমার ক্লিপ হয়েও যায় তাহলে ক্লিপটা কোথায় হচ্ছে দেখো, তাই তো? যদি ক্লিপ হয়েও যায় তাহলে আলটিমেটলি ওয়েভফর্মটা দেখতে কেমন হবে, এদিকেও ক্লিপ হবে, এদিকেও ক্লিপ হবে, এদিকেও ক্লিপ হবে, এদিকেও ক্লিপ হবে, তাই তো? তার মানে আলটিমেটলি ওয়েভফর্মটা কিন্তু আমার সিমেট্রিক থাকবে, ঠিক আছে? আর যখন একটা ওয়েভফর্ম সিমেট্রিক হয় বা অড বা ইভেন ফাংশন হবে, তখন অ্যাডভান্টেজ কি, হারমোনিক্সের তোমরা হয়তো নাম শোনোনি, হায়ার স্টাডিজে হয়তো শুনবে হারমোনিক বা নয়েজের, ঠিক আছে? তখন কি হয়, যখনই আমার ওয়েভফর্মটা সিমেট্রিক হবে তখন কি হবে, অড হারমোনিক বা ইভেন হারমোনিক একটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? মানে নাম্বার অফ হারমোনিক্সটা কমে যাবে। তাহলে আমি বলতে চাইছি, যদি আমি ওয়েভফর্ম, যদি আমি কিউ পয়েন্টকে মিডলে ধরি তাহলে কি হবে, ক্লিপ হলেও বা সেটা আমার দুদিকেও সিমিলার ক্লিপ হবে, ঠিক আছে? তাহলে বলতে পারি যে আমি যদি কিউ পয়েন্টকে মিডলে নিই তাহলে আমি এই যে সার্কিটের যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেখান থেকে আমি ম্যাক্সিমাম গেন পাবো।
ওকে, এই কারণে আমরা কি করি, যখনই আমরা সি অ্যাম্পলিফায়ার ডিজাইন করি তার কিউ পয়েন্টকে আমি অলওয়েজ মিডলে রাখি। বুঝতে পেরেছো? এবার দেখো, তোমাদেরকে আমি বললাম যে ম্যাক্স কত হতে পারে, ভিসিসি 12 ভোল্ট হতে পারে, তাই তো? তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার অ্যারাউন্ড 12 ভোল্ট, তাই তো? আর এটা হচ্ছে আমার 0 ভোল্ট। তাহলে মিডল কত হবে? তাহলে মিডল হবে কত আমার? 6 ভোল্ট। বুঝতে পেরেছো? তাহলে ভিসি মিডলে কত বললাম? 6 ভোল্ট হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই এইটুকু? ওকে। আর এখানে দেখো অলরেডি আইসি কিন্তু আমাকে বলেই দিয়েছে কোশ্চেনে, কত বলেছে এখানে আমার? অ্যারাউন্ড 3 মিলি অ্যাম্পিয়ার। তার মানে ম্যাক্সিমাম আইসি কত হতে হবে এখানে আমার? 6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা যদি 6 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে তো মিডলে হবে, তাই তো? তাহলে বুঝতেই পারছো যে আর সি আর আর ই এই দুটোর যোগফল অ্যারাউন্ড আমার 2 কিলো ওহম হতে হবে, তাই না? তাহলে দেখো এই যে ম্যাক্স কারেন্ট যেটা আছে সেটা কত? ভিসিডি কত হচ্ছে? 12। তাহলে 2 কিলো ওহম করলে কত হবে? এটা 6 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে আমি কি মিডলে আনার জন্য আইসি কত হবে আমার? আইসি হবে আমার অ্যারাউন্ড 3 মিলি অ্যাম্পিয়ার। ওকে। যারা এই যা যা বলছি বুঝতে পারছো না, তারা আমার কাছে অলরেডি সি অ্যাম্পলিফায়ারের যে তোমাদের যে থিওরি যে পোর্শনটা আছে সি অ্যাম্পলিফায়ারের, সেখানে আমি এগুলো সব পড়েছি। এইচ এইচ প্যারামিটার, সি অ্যাম্পলিফায়ার, এগুলো সব পড়েছি, ঠিক আছে? ওই ভিডিওটা একবার দেখে নিও যদি তোমাদের সময় থাকে। ওকে। প্র্যাকটিক্যালের জন্য যেটুকু বলার দরকার আমি সেটুকু বললাম। তার মানে অলরেডি আমরা কি জানতে পারলাম? আমরা যে সি অ্যাম্পলিফায়ারটা ডিজাইন করব সেই সি অ্যাম্পলিফায়ারের কিউ পয়েন্টের জন্য ভিসি হবে 6 ভোল্ট, যেটা নাথিং বাট ভিসিসি বাই 2। আর আইসি কত হবে? 3 মিলি অ্যাম্পিয়ার, যেটা আমাদের কোশ্চেনে গিভেন আছে। ওকে। তাহলে এবার আমি প্রথমে কি করবো? প্রথমে সার্কিট ডায়াগ্রাম তৈরি করবো। ওকে। সার্কিট ডায়াগ্রাম তৈরি করার সময় তোমাদের প্রথম কোশ্চেন আসতেই পারে যে দাদা তুমি এই সার্কিটটা কেন করছো? ওকে। দেখ, এইটা হচ্ছে আমার সি অ্যাম্পলিফায়ার, তাই তো? সরি, এটা হচ্ছে আমার একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস, যেখানে ভিসিসি থাকে আমার উপরে। ওকে। এইটা হচ্ছে আমার ভিসি, দিস ইজ আর সি, দিস ইজ আর ই, অ্যান্ড দিস ইজ আর ওয়ান, অ্যান্ড দিস ইজ আর টু। ওকে। এবার আমাদের কাছে কিন্তু বায়াসিং এর কিন্তু 4-5টা সার্কিট আছে। ফিক্সড বায়াস, সেলফ বায়াস, ঠিক আছে, কালেক্টর ফিডব্যাক বায়াস, সবকিছু বায়াসের সার্কিট আছে। তাহলে আমি এই সার্কিটটাই কেন নিলাম? তোমরা ভালো করে জানো। দেখো, এই যে অ্যাম্পলিফায়ারটা বানাচ্ছি এটা তো প্র্যাকটিক্যাল একটা অ্যাম্পলিফায়ার, আমাদের ইউজের জন্য বানাচ্ছি, তাই তো? তার মানে এই অ্যাম্পলিফায়ারটাকে আমরা ইউজ করব, তাই তো? তার মানে এই অ্যাম্পলিফায়ারে কিন্তু হিট জেনারেট হতেই পারে। আর হিট জেনারেট যদি হয়ে যায় তাহলে এই সার্কিট যদি স্টেবিলিটি ফ্যাক্টর যদি না কম হয়, তাহলে কি হবে আমার? আইসিওটা বেড়ে যাবে হিটের জন্য, যেহেতু কি হবে আমার? থার্মাল রানওয়ে হবে, তাই তো? তার মানে আমি যে সার্কিটটা চুজ করব সেই সার্কিটের স্টেবিলিটি ফ্যাক্টর জন্য অনেক কম হয়। ওকে। তাই জন্য দেখো, তোমরা যতগুলো সার্কিট পড়েছো ভোল্টেজ, যতগুলো বায়াসিং সার্কিট পড়েছো তোমরা, সে প্রত্যেকটা বায়াসিং সার্কিটের মধ্যে ভোল্টেজ ডিভাইডার বায়াসটা কিন্তু বেস্ট ইন টার্মস অফ স্টেবিলিটি ফ্যাক্টর। ইভেন তোমরা জানো এই আরিটাও কিন্তু আমার কার জন্য ইম্পর্টেন্ট? স্টেবিলিটি ফ্যাক্টরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে। এই টার্মটা আমি কেন বললাম তার কারণ হচ্ছে পরে দেখবে একটা বাইপাস ক্যাপাসিটি লাগাচ্ছি, তার কারণ তুমি জিজ্ঞেস করবে তখন যে বাইপাস ক্যাপাসিটর কেন লাগালাম। ওকে। তখন এটা আসবে। তো এখানে মনে রাখবে যে এই সার্কিটটা বেস্ট স্টেবিলিটি ফ্যাক্টরের জন্য, আর এই সার্কিটের মধ্যে আরইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের জন্য। যদি আরই না দিই তাহলে কি হবে? স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু অনেক বেড়ে যাবে, তার মানে কি স্টেবিলিটি অনেক কমে যাবে। স্টেবিলিটি ফ্যাক্টর যত একের কাছাকাছি থাকবে তত আমার বেটার। ক্লিয়ার? তাহলে দেখো আমার কি করতে হবে, আমাকে এই সার্কিটের মধ্যে আর সি ভিসি তো বলে দিচ্ছে, ভিসিসি আমাকে বলে দিচ্ছে 12 ভোল্ট, তাই তো? তাহলে আর ভিসি আমাকে বলে দিচ্ছে 6 ভোল্ট, আর আইসি হবে এর মধ্যে দিয়ে 3 মিলি অ্যাম্পিয়ার। ওকে। আমার এই যে সার্কিটটা আছে এই সার্কিটের মধ্যে ভিসি কে 6 ভোল্ট আর আইসি কে 3 মিলি অ্যাম্পিয়ার করার জন্য আর সি, আর ই, আর টু আর আর ওয়ান এই চারটে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট জব, যেখানে আমি আর সি, আর ই, আর ওয়ান আর আর টু ক্যালকুলেশনটা করবো। বুঝে গেছো? এবার আমি ক্যালকুলেশন তো করে নিলাম, এর পরের কাজ কি? এরপরে আমার কাজ হচ্ছে এখানে আমাকে অ্যাম্পলিফায়ার তৈরি করতে হবে, তাই তো? তো অ্যাম্পলিফায়ার তৈরি করা মানে আমাকে ইনপুটে একটা এসি ভোল্টেজ দিতে হবে। তা আমি এখানে দেখো ট্রানজিস্টরের বেস হচ্ছে এটা, তো এখানে আমি একটা ইনপুট ভোল্টেজ দিয়ে দিলাম। ওকে। ঠিক আছে। আর এখান থেকে আমি একটা আউটপুট ভোল্টেজকে আমি নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমার একটা সিআরও। ওকে। আর এটা হচ্ছে একটা আমার ফাংশন জেনারেটর, ঠিক আছে, যেটা আমার সাইন ওয়েভ থাকবে বা স্কোয়ার ওয়েভ থাকতে পারে। ক্লিয়ার? তাহলে তোমাদের কোশ্চেন হলো ঠিক আছে, কমপ্লিট, কোনো প্রবলেম নেই, তুমি এই সার্কিটটা করবে, আউটপুট পেয়ে যাবে। বাট
তুমি যদি এই সার্কিটটা করো তুমি কোনোদিন আউটপুট পাবে না। তার কারণ কি, দেখো এখানে আমি যখন একটা এসি ভোল্টেজ সোর্স লাগাবো তখন কি হবে বলতো, এই পুরো ডিসি বায়াসিংটা ঘেটে যাবে। তার মানে আমার তখন এই মোমেন্টে যখন আমি ফাংশন এটা লাগাবো বা এসি সাইন ওয়েভটা দিয়ে দেবো, তখন কি হবে, ভিসি আর 6 ভোল্ট থাকবে না। কেন থাকবে না, ভালো করে বোঝো। তোমরা সুপারপজিশন থিওরেম সবাই পড়েছো, তাই তো? সুপারপজিশন থিওরেমে কি বলেছিল, যদি আমার সার্কিটে এক বা একের অধিক যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, তাহলে আমি অ্যাট এ টাইম একটা ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করতে পারি, দিয়ে ইন্ডিভিজুয়াল ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করার পরে যে কারেন্ট বা ভোল্টেজ বেরোবে সেটাকে আমাকে যোগ করতে হবে, তাই তো? তাহলে দেখো, যখন আমি এই সার্কিটে ডিসি নিয়ে কাজ করব, তাহলে কি এসিটা আমি কি করতে হবে, রিপ্লেস করতে হবে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে, তাই তো? আর আমরা কি জানি, ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়, 0 হয়, তাই না? তার মানে যখনই আমি ডিসি নিয়ে কাজ করব, ওই মোমেন্টে আমাকে এসিটাকে শর্ট করে দিতে হবে। ওকে, শর্ট হয়ে গিয়ে কি হলো, গ্রাউন্ড হয়ে গেল, তাই না? তার মানে এই মোমেন্টে কি হচ্ছে দেখো, আমার এই যে ভিসিসিটা আছে, ভিসিসি থেকে একটা কারেন্ট বেরোবে আর এর মধ্যে ফ্লো করবে, তো এই পয়েন্টে এসে দাঁড়ালো। ওকে, এই পয়েন্টে এসে দাঁড়িয়েও দেখতে পাচ্ছে আমি ট্রানজিস্টরের মধ্যে যেতে পারি, আমি আর টুর মধ্যে দিয়ে যাবো কিছুটা, আর আমার এইদিকে একটা ওয়ে আছে। তুমি বলো কারেন্ট কোন দিকে ফ্লো করবে, দেখো আমার এখানে গ্রাউন্ড যাওয়ার জন্য আর টুর মধ্যে যেতে হবে, এদিক দিয়ে গ্রাউন্ড হওয়ার জন্য এমিটার রেজিস্টর সাথে ট্রানজিস্টরের মধ্যে যেতে হবে। কিন্তু এখানে গ্রাউন্ড হওয়ার জন্য দেখো ডাইরেক্টলি একটা শর্ট পাথ আছে, তাহলে কি হবে, তাহলে আমার ডাইরেক্টলি কি হচ্ছে, এটা শর্ট হওয়ার জন্য এই পয়েন্টে 0 ভোল্ট, মানে এই পয়েন্টেও 0 ভোল্ট হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে কারেন্টটা কি হবে, ডাইরেক্টলি এদিক দিয়ে বাইপাস হয়ে যাবে। ওকে, আর এই 0 ভোল্ট আমি কোথায় পাচ্ছি, ট্রানজিস্টারের বেসে পাচ্ছি। তো ট্রানজিস্টারের বেসে যদি 0 ভোল্ট হয়, তাহলে আইবি কত হবে, আইবি ইকুয়াল টু হয়ে যাবে 0। আইবি ইকুয়াল টু 0 হলে আইসি ইকুয়াল টু কত হয়ে যাবে, 0। আইসি ইকুয়াল টু 0 হলে কি হবে, ভিসিসি ইকুয়াল টু কি হয়ে যাবে, ভিসি। ওকে, তাহলে কি পেয়ে যাবে এখানে, 12 ভোল্ট দেখতে পাবে তুমি। ক্লিয়ার? তাহলে কি হলো, আমার কিউ পয়েন্ট থাকা উচিত মিডলে, বাট কোথায় চলে গেল কিউ পয়েন্টটা, এই পয়েন্টে। ওকে, তাহলে কি হবে, আর এ কিন্তু অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারবে না। তাহলে আমার প্রবলেমই বলে দিলাম যে এখানে একটা এসি সোর্স লাগালে আমার পুরো ট্রানজিস্টরের বায়াসিংটা ঘেটে যাচ্ছে। তাহলে আমাকে কিছু একটা করতে হবে যাতে আমি এসি সোর্সও লাগাবো কিন্তু ডিসি বায়াসিং এর কোনো আমি টাচ করব না। ওকে, কি করব, আমাকে এমন একটা কম্পোনেন্ট লাগাতে হবে যে কম্পোনেন্টটা এসিকে আমাকে পাস করতে দেবে, কোনো প্রবলেম নাই, বা ডিসি কেও ব্লক করে দেবে। কে আছে, ক্যাপাসিটর। তাহলে কি হবে, এখানে আমি যদি একটা ক্যাপাসিটর লাগিয়ে দিই, ঠিক আছে, সি আই নাম দিলাম, এই ক্যাপাসিটরটা কি করবে, এই ক্যাপাসিটরটা আমার এসিটাকে পাস করতে দেবে যখন আমার অ্যাম্পলিফায়ারের দরকার হবে। আর যখন আমি ডিসি কে কাজ করব, বায়াসিং এর কাজ করব, ওই মোমেন্টে ক্যাপাসিটর কি হয়ে যাবে, ওপেন সার্কিট। তার কারণ কি, দেখো ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স হয় জেড সি, সেটা কি 1/2 পাই এফ ইন্টু সি, তাই তো? তার মানে ডিসির ফ্রিকোয়েন্সি কত হয়, 0 হয়, তাহলে জেড সি কত হয়ে যাবে, ইনফাইনাইট। তাই এটা কি গেল, ওপেন সার্কিট। তাহলে দেখো কোনো রকম আমার এখানে ইম্প্যাক্ট কিন্তু ফেলবে না। ওকে, এছাড়াও আমার দেখো আউটপুটেও কিন্তু আমাকে একটা ক্যাপাসিটার লাগাতে হবে। কেন, তার কারণ হচ্ছে এই আউটপুটে যে ক্যাপাসিটারটা আছে, এই আউটপুট ক্যাপাসিটার কি করবে, আমি যে সিআরওটা ইউজ করছি, এই সিআরওতে যে আমার এখান থেকে যে আউটপুট ভোল্টেজটা যাচ্ছে, সেই আউটপুট ভোল্টেজে কি ডিসি থাকতে পারে প্লাস এসি থাকতে পারে, তাই না? কিন্তু আমি অ্যাম্পলিফিকেশন চাইছি, তার মানে কি, এখানে যে এসিটা দিচ্ছে সেই এসির আমি অ্যাম্পলিফিকেশন, আমি শুধু এসি চাইবো, ডিসি নয়, তাই না? তা আমি কি পাইবো, আমি এখানে একটা আমি কি করবো, ক্যাপাসিটার লাগাবো, যে ক্যাপাসিটারটা ডিসি কে আমাকে ব্লক করে দিবে, ডিসি কে ব্লক করে দিয়ে কি করবে, ও শুধুমাত্র এসি কে আমাকে সিআরওতে পাস করবে। বুঝতে পেরেছো? আর তোমাদের পরীক্ষাতে বলে দিচ্ছে যে এখানে তুমি কালেক্টরের সাথে একটা আলাদা ক্যাপাসিটর লাগাও 470 পিকোফ্যারাডের। এর কাজ কি করবে, এ আমার আউটপুটে যে ব্যান্ড উইথটা হবে না, আউটপুট হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, একে চুজ করবে। ওকে, বুঝতে পেরেছো? তো এইটা আমাকে বলে দিচ্ছে, ক্যালকুলেশন করার দরকার নেই। আমার ইভেন সিও যেটা আছে এর ক্যালকুলেশন কিন্তু আমার চাইনি, ঠিক আছে, আমি করে দেখাবো কি করে করতে হয়। সিওটা আমি নর্মালি 10 মাইক্রোফ্যারাড হলেই হয়, ঠিক আছে, পরীক্ষাতে বলে দেয়নি তাই 10 মার্ক ধরে নিলাম, বাট এর ক্যালকুলেশন আমি করে দেখাবো। ওকে, তাহলে অলরেডি দেখো আমি এই যে সার্কিটটা তৈরি করলাম, এই সার্কিটে কিন্তু অ্যাজ এ অ্যাম্পলিফায়ার সুন্দরভাবে কাজ করবে, কোনো প্রবলেম নেই এতে। ক্লিয়ার? কিন্তু এখানে যদি আমি করি না, এর গেন কিন্তু অনেক কম হবে। কেন কম হবে, দেখো আমি যে এখানে সাইন ওয়েভটা দিলাম, এই সাইন ওয়েভটা ক্যাপাসিটর থ্রু দিয়ে পাস হয়ে গেল, ধরে নিলাম ক্যাপাসিটর কিছু ব্লক করছে না বা ক্যাপাসিটর কিছু ভোল্টেজ ড্রপ করছে না, ক্যাপাসিটর খুব সুন্দর ভালো, তো ক্যাপাসিটর কিছু করলো না, পুরো ভোল্টেজটা আমার এই পয়েন্টে চলে গেল। ওকে, এই আর 1 আর আর 2 প্যারালালে থাকার জন্য কোনো প্রবলেম নেই, কিন্তু এই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা দেখো আমার কোথায় যাচ্ছে, এই এরিয়াতে যাচ্ছে, তাই না?
দেখো এটা কোথায় আছে, এটা আছে আমার এই পয়েন্ট টু গ্রাউন্ড, তাই তো? তার মানে কি এই পয়েন্ট টু গ্রাউন্ড, তার মানে এই পয়েন্ট টু গ্রাউন্ড, তাই তো? তার মানে এখানে যখন আমি একটা ধরো 100 মিলি ভোল্টের একটা ভোল্টেজ দেবো, সেই 100 মিলি ভোল্টের ভোল্টেজটা আমার ট্রানজিস্টর কিছুটা পাবে, আরই কিছুটা পাবে, তাই না? তার মানে এই ভোল্টেজটা আমার ভোল্টেজ ডিভাইড হয়ে যাবে আর এর মধ্যে আর ট্রানজিস্টরের মধ্যে, তাই তো? তাহলে দেখো এই যে ট্রানজিস্টরটা আছে এইচ আই কত বললাম, 1300, এক্সামে দেওয়া আছে। আরই কত বেরোবে, অ্যারাউন্ড 1100 বা 1200 আরই বেরোবে, তাই তো? তার মানে রেজিস্ট্যান্স দেখো প্রায় ইকুয়াল। তার মানে যদি আমি এখানে একটা 100 মিলি ভোল্টের যদি একটা ভোল্টেজ সোর্স দিই, সে কি করবে, সে প্রায় 50-50 করে ভাগ করে নেবে। তাহলে আমি ধরো তৈরি করলাম 100 গেনের জন্য তৈরি করলাম, এখানে আমি 100 মিলিভোল্ট দিলাম, বাট অ্যাকচুয়ালি ট্রানজিস্টার কত পাচ্ছে, 50 মিলিভোল্ট পাচ্ছে। ট্রানজিস্টার গেন করলো কত, 100, আউটপুট কত পাবো, 5 ভোল্ট। তাহলে অ্যাকচুয়াল গেন কত হচ্ছে, 5 ভোল্ট বাই 100 মিলিভোল্ট মানে 50। তা গেনটা কি হলো, গেন ডিজাইন করলাম 100, আর হয়ে গেল কত, 50। ওকে, সেটা কার জন্য হলো, এই এমিটার রেজিস্ট্যান্সের জন্য হলো। ওকে, তাহলে যখন আমি একটা অ্যাম্পলিফায়ার তৈরি করছি, সেই অ্যাম্পলিফায়ারের জন্য এমিটার রেজিস্ট্যান্সটা একদমই ঠিক কাজ নয় যে একদমই লাগালে আমার গেনটা কমে যাচ্ছে, তাই তো? তাহলে আমি কি করব, যখন আমি এসিতে কাজ করব তখন এমিটারে যেন কোনো রেজিস্ট্যান্স না থাকে, ঠিক? কিন্তু ডিসি খানে দাঁড়িয়ে আছে, ডিসি বলছে যে তুমি যদি এমিটার রেজিস্ট্যান্সকে সরিয়ে দাও, তাহলে ফার্স্ট অফ অল আমার ডিসি বায়াসিং ঘাটলো, সেকেন্ড কেস কি হবে, আমার স্টেবিলিটি ফ্যাক্টর সার্কিটের একদম কমে যাবে, তাই না? স্টেবিলিটি ফ্যাক্টর যদি কমে যায় মানে ফ্যাক্টরটা বেড়ে যাবে, মানে কি হবে, স্টেবিলিটি আমার কমে যাবে সার্কিটের। সার্কিটে যদি স্টেবিলিটি কমে যায় তাহলে কি থার্মাল স্টেবিলিটি আমার সার্কিটে একদম কমে যাবে, তাই তো? আর থার্মাল স্টেবিলিটি কমে গেলে কি হবে, যদি আমার টেম্পারেচার রাইজ করে এই সার্কিটের কোনো ক্রমে, ঠিক আছে, তাহলে কি দেখতে পাবো, থার্মাল রানওয়ে দেখতে পাবো। থার্মাল রানওয়ের জন্য কি হবে, ট্রানজিস্টারটা আমার পুড়ে যাবে। তখন ডিসি বলছে তুমি জাস্ট গেনটাকে 50 থেকে 100 করার জন্য তুমি গোটা ডিভাইসটারই 12টা বাজিয়ে দিচ্ছ। ওকে, এটা চলবে না। তখন কি বলছে, তখন এসি বলছে ঠিক আছে, একটা কাজ করা যেতে পারে, এমন কিছু আমরা করব যাতে আমার জন্য এমিটার রেজিস্ট্যান্স থাকবে না, আর তোমার জন্য এমিটার রেজিস্ট্যান্স থাকবে। কি করব, এই কারণে এখানে একটা বাইপাস ক্যাপাসিটরকে লাগাতে হয়। এর একটা একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর থাকে 1000 মাইক্রোফ্যারাডের, ঠিক আছে? 1000 মাইক্রোফ্যারাড ইলেকট্রোলাইটিক কেন, সিরামিক দিলে হতো, বাট 1000 মাইক্রোফ্যারাডের সিরামিক ক্যাপাসিটর পাওয়া যায় না। সিরামিক ক্যাপাসিটর ম্যাক্সিমাম পাওয়া যায় কত, 1 মাইক্রোফ্যারাড থেকে 10 মাইক্রোফ্যারাড, তার বেশি পাওয়া যায় না। তো আমার এখানে কত দরকার, অ্যারাউন্ড 1000 মাইক্রোফ্যারাড, তাই জন্য আমাকে বাধ্য হয়ে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ইউজ করতে হবে। তাই এখানে আমি সাইনটা এরকম দিলাম। ক্লিয়ার? তো একটু ভালো করে ড্র করে দিই এটাকে আমি, বুঝতে পেরেছ? তো এটাকে বলছে কি সিই বা বাইপাস ক্যাপাসিটর। এই বাইপাস ক্যাপাসিটরের কাজ কি, বাইপাস ক্যাপাসিটর ডিসির জন্য আমার এই ব্লক পুরো কারেন্টটা কার মধ্যে যাবে, এমিটার এমিটার রেজিস্ট্যান্সের মধ্যে যাবে। তার মানে কি ডিসি বায়াসিং ঠিকঠাক থাকবে, সার্কিটের স্টেবিলিটি ঠিকঠাক থাকবে, নো প্রবলেম। আবার যখন আমি এখানে একটা এসি সোর্স লাগাবো, এসি সোর্সের জন্য কি হবে, এই এমিটার রেজিস্ট্যান্সটা আমার কি হয়ে গেল, ওপেন। ওকে, আমার কি হবে, পুরো এসি ভোল্টেজটা কার মধ্যে পাস করবে, আমার সির মধ্যে দিয়ে পাস করবে, বাইপাস ক্যাপাসিটর পাস করবে। আর বাইপাস ক্যাপাসিটরকে আমি এমন করে চুজ করা হচ্ছে 1000 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, যাতে কি হবে, এর ইম্পিডেন্সটা অনেক কম হয়, ঠিক আছে, একদম নিগলিজেবল হয়। তাহলে কি হলো, ধরো এটা 1300 আর এটা ধরো হয়ে গেল 10, ঠিক আছে? তাহলে কি হবে, এটার জন্য আমার বাইপাস ক্যাপাসিটরটা আমার কোনো রকমের কোনো ভোল্টেজটা আমার ড্রপ করবে না। প্রায় 100 মিলি ভোল্টের প্রায় 99 মিলি ভোল্ট কি পাবে, আমার এই ট্রানজিস্টারটা পাবে। আর 99 মিলিভোল্ট ট্রানজিস্টার পাওয়া মানে কি, আমার গেইনটা প্রায় 100-র কাছাকাছি থাকবে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ট্রানজিস্টারের অ্যাম্পলিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। তো এই সার্কিটটা আমাদেরকে পরীক্ষাতে করতে হবে। ওকে, তো ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা এই চারটে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন করব, R1, R2, RC, RE। ওকে, দিয়ে আমি ক্যালকুলেশন করে প্রফেসরের থেকে এই চারটে রেজিস্ট্যান্স নেব, দিয়ে আমি ভিসি আর আইসি দেখাবো যে আইসি 3 মিলি আসছে আর ভিসি 6 ভোল্ট আসছে। তার মানে কি ট্রানজিস্টারটা আমার বায়াস হয়ে গেছে। ওকে, যে মোমেন্টে ট্রানজিস্টার বায়াস হয়ে যাবে তারপর আমি কি করবো, একটা সিআই লাগাবো, সিআই আরাউন্ড 10 মাইক্রোফ্যারাডের হয়, ঠিক আছে? একটা সিআই লাগালাম, ক্যাপাসিটরটা লাগানোর পরে এখানে আমি একটা ভোল্টেজ সোর্স দেবো অ্যারাউন্ড 100 মিলি ভোল্টের, ঠিক আছে? একটা বাইপাস ক্যাপাসিটর লাগাবো, আর এখানে একটা আউটপুট ক্যাপাসিটর লাগানো, দেখতে হবে যে তুমি সিআরওতে একটা আউটপুট ভোল্টেজটা হায়ার আউটপুট ভোল্টেজ পাচ্ছ। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো যদি আমার এখানে ইনপুট ভোল্টেজটা অনেক কম হয়, আউটপুট কি দেখতে পাবো আমার অনেক বেশি। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য থিওরি অফ দ্য সি অ্যাম্পলিফায়ার। ওকে, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে ক্যালকুলেশনে যেতে হবে রেজিস্ট্যান্সের। ঠিক আছে, তো প্রথমে করি যে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন।
ওকে, দেখো গিভেন কি কি আছে, এইচ আই ইকুয়াল টু 1300, এইচ এফ ইকুয়াল টু 150, আইসি ইকুয়াল টু 3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আই ই বলে দেওয়া নেই, তো এইচ এর দরকার নেই। এফ এল সি ইকুয়াল টু 3 কিলোহার্টজ, ঠিক আছে, আর সি ও ইউ ইকুয়াল টু 470 পিকোফ্যারাড। আর গেন কত বলা আছে, এভি ইকুয়াল টু বলা আছে 100 গেন, ঠিক আছে। তাহলে আমরা যে সি অ্যাম্পলিফায়ারটা তৈরি করলাম, তোমরা যদি আমার ভিডিও দেখো এর ক্যালকুলেশনের, জাস্ট লাইক এটা তো হয়ে গেল কনসেপ্ট, বাট আমাকে তো গেনের বের করতে হবে। গেন বার করার সময় কি করতে হবে, এই ডিসিটাকে শর্ট করতে হবে, দিয়ে আর ওয়ানটা এখানে আনতে হবে, আর থ্রিটাকে এখানে আনতে হবে, দিয়ে এইচ প্যারামিটার দিয়ে রিপ্লেস করতে হবে, দিয়ে আলটিমেটলি আমার আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ বলে গেন বেরোবে, ঠিক আছে। যেটা আমাদের থিওরি পোর্শন, সেটা আমি এখানে পড়াবো না। ওকে, আলটিমেটলি জেনে রাখো গেন কত হয়। গেনের মড হবে এভি ইকুয়াল টু মাইনাস অফ, সরি এখানে আমি গেন যখন মড দিচ্ছি তার মাইনাসটা থাকবে না, এইচ এফ ই বাই এইচ আই। নর্মাল ফর্মুলা কি হয়, মাইনাস এইচ এফ বাই এইচ আই ইন্টু আর সি। দেখো এখানে আর সি কেন নিলাম, এখানে দেখো আমি আর ই নিলাম না, তার কারণ কি, আমার তো বাইপাস ক্যাপাসিটার আছে। তো বাইপাস ক্যাপাসিটার থাকার জন্য আর ইর কোনো ইম্প্যাক্ট পড়বে না গেনে, কিন্তু বাইপাস ক্যাপাসিটার না দিলে আর ই কিন্তু নিচে চলে আসবে, ওয়ান প্লাস এইচ এফ ইন্টু আর ই চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে গেন। গেন কত বলা আছে, গেন আমাকে বলেছে 100, এইচপি কত বলেছে 150, এইচআই কত বলেছে 1300, ঠিক আছে। আমার করতে হবে কি, আরসি। ওকে, তো এখান থেকে আমি বের করবো আরসি। আরসি কত আসবে, এই ক্যালকুলেশন যদি তোমরা করো এটা বেরোবে অ্যারাউন্ড 866.66 ওহম। ওকে, তাহলে আরসিটা আমার বেরিয়ে গেল এখানে, ঠিক আছে। তাহলে আমি একটা রেজিস্ট্যান্স আমি পেয়ে গেলাম, কত বললো এটা 866.6, 866 ধরে নাও, ঠিক আছে। তো তোমাদের 866.66 তো পাওয়া যায় না, তো তুমি এখানে 866 এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স 880 বা 860 তুমি নিতে পারো, ঠিক আছে। এরপরে কি করতে হবে, আর বার করতে হবে। তাহলে দেখো আমি এখানে অলরেডি আরসিটা পেয়ে গেলাম, তাই তো। আমি এখানে আইসি জানি, আরসি আমি জেনে গেছি, তাহলে আমি বলতেই পারি যে এর অ্যাক্রসে ভোল্টেজটাও আমি জানতে পেরে গেছি, তাই তো। তাহলে দেখো ভিসিসি আমার কাছে আছে, আইসিআরসি আমি জানি, ভিসি আমি জানি, তাহলে কি ভি আমি জানতে পেরে যাবো। তো এই পয়েন্টের পোটেনশিয়ালটাকে আমি নাম দিলাম হচ্ছে ভি। ওকে, তাহলে এবার আমি এখানে ভিটা বার করব, তাই তো। তাহলে ফর্মুলা কি, ভিসিসি ইকুয়াল টু আইসি ইন্টু আরসি প্লাস ভিসিই প্লাস ভিই। ওকে, ভিসিসি কত আছে 12 ভোল্ট, আইসিআরসি কত 3 × 10⁻³ ইন্টু 866 প্লাস ভিসি কত 6 ভোল্ট প্লাস ভি। ওকে, এখান থেকে যদি আমরা ভি বার করি, ভি কত বেরোচ্ছে একবার দেখে নাও, এটা বেরোচ্ছে অ্যারাউন্ড 3.40 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমি জানি দেখো আইসি আমাকে বলে দিয়েছে 3 মিলি অ্যাম্পিয়ার, তাই তো। আমি এখানে আইসি ইকুয়াল টু আই ধরে নিতেই পারি ক্যালকুলেশন সুবিধার্থে, বাট আমাকে বলে দিয়েছে বিটা কত, বিটা বলেছে 150, তাই তো। তাহলে দেখো আই ইকুয়াল টু কি লিখতে পারি, আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, তাই না। আইসি আমি জানি কত 3 মিলি অ্যাম্পিয়ার, প্লাস আইবি কত, আইবি হচ্ছে আমার 3 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই বিটা, তাই তো। তাহলে কত বেরোচ্ছে এটা আমার 3.02 মিলি অ্যাম্পিয়ার। ক্লিয়ার, তাহলে দেখো অলরেডি আই আমি পেয়ে গেছি, তাই তো। আই আমার কাছে আছে, আই ভি আমার কাছে আছে, তাহলে আর ই কত হবে, আর ই ইকুয়াল টু হবে ভিই ডিভাইডেড বাই আই ই, তাই না। তাহলে কত বেরোবে 3.40 ডিভাইডেড বাই 3.02, কত আসছে এটা অ্যারাউন্ড 1.125 কিলো ওহম, তাই না, বা 1125 ওহম। ওকে, তাহলে অলরেডি আমি দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। ওকে, এবার এখানে ভালো করে দেখো যে এই পয়েন্টটা কত আছে ভি, তাই তো। আর এই ট্রানজিস্টর যদি অন হয়ে যায় তাহলে কি হবে, এটা আমার হয়ে যাবে 0.7 ভোল্ট, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট, ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট, ভি ইকুয়াল টু 3.40 ভোল্ট। তাহলে দেখো ভিবি ইকুয়াল টু কি, ভিবি মাইনাস ভি ইকুয়াল টু 0.7, তাই তো। তার মানে এখানে যখন ভিবিটাকে নিয়ে নিলাম, ভিবি ইকুয়াল টু কি হচ্ছে 0.7 প্লাস ভি, তাহলে কত হচ্ছে এটা 3.4 প্লাস 0.7 ইকুয়াল টু কত আসছে 4.1 ভোল্ট, তাই তো। তাহলে অলরেডি আমি এখান থেকে কি পেলাম, যে এই পয়েন্টে 3.4 ভোল্ট হলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হলো 4.1 ভোল্ট। এবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হচ্ছে আর ওয়ান আর আর টুটাকে বার করা।
আর1 আর2 আমাকে এমন করে বার করতে হবে যাতে এই দিকে আমি যে ক্যালকুলেশন করলাম 6 ভোল্ট আর 3 মিলি অ্যাম্পিয়ার এটা যেন সেম থাকে। ক্লিয়ার? আর দেখো এখানে আমার আইসি কত আছে 3 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আইবি কত হবে? আইবি ইকুয়াল টু 3 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 150, মানে কত হচ্ছে অ্যারাউন্ড 20 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা আইবি পেয়ে গেলাম 20 মাইক্রো অ্যাম্পিয়ার আর ভিবি পেলাম এখানে 4.1 ভোল্ট, তাই তো? এবার আমরা এই দুটোকে নিয়ে ক্যালকুলেট করব আর1 আর আর2। আর1 আর2 ক্যালকুলেট করার জন্য ফার্স্টে আমি সার্কিটটা ড্র করে নিচ্ছি, ভালো করে বুঝবে এই জায়গাটা, ঠিক আছে? তার কারণ হচ্ছে বইয়ে এই জায়গাটা ঠিক করে দেওয়া থাকে না। তা দেখো, এটা হচ্ছে আমার বেস, এখানে আমি দিলাম হচ্ছে 12 ভোল্ট, আর1, আরসি, আর ই অ্যান্ড আর2। আরসি আমার বেরিয়েছে 866.66, অ্যাপ্রক্সিমেটলি এটা আমি ধরতে পারি 867 ওহম। ওকে, আরই আমার বেরিয়েছে এখানে 1.13 কিলো ওহম, ঠিক আছে? আর এখানে পেয়েছি ভিই 3.4 ভোল্ট আর ভিবি কত পেয়েছি 4.1 ভোল্ট, তাই তো? তাহলে দেখো এখানে আমি অলরেডি জানি যে আইসি ইকুয়াল টু আমার আছে 3 মিলি অ্যাম্পিয়ার, আর আমরা অলরেডি আগেরটাতে বার করলাম আইসি যদি 3 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে আইবি আমার হবে 20 মাইক্রো অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে আইবি যদি 20 মাইক্রো অ্যাম্পিয়ার হয় তাহলে এই দিক থেকে কারেন্টটা যেটা ফ্লো করবে এই সাইডে সেটা হচ্ছে আমার 20 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, আমি ধরে নিলাম এখান থেকে আমার এক্স মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? আর যদি এইদিকে আইবির দিকে 20 মাইক্রো অ্যাম্পিয়ার ঢুকে যায় তাহলে এদিকে কত আসবে আমার x-20 মাইক্রো অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে দেখো, যদি আমি বলি এটা এক্স মাইক্রো অ্যাম্পিয়ার তাহলে ফর্মুলাটা কি লিখতে পারি? এক্স ইজ ইকুয়াল টু 12 - 4.1 ডিভাইডেড বাই আর1। ওকে, তাহলে বলতে পারি এখানে x ইকুয়াল টু 7.9 ডিভাইডেড বাই আর1, ঠিক আছে? তাহলে এটা আমার হলো 1 নম্বর ইকুয়েশন। আরেকটি ইকুয়েশন কি আসবে দেখো, এই জায়গাটাতে যদি আমি তাকাই তাহলে কি হচ্ছে, এটা যদি ভিবি হয় 4.1 ভোল্ট, এটা কত? এটা আমার গ্রাউন্ড, তাই তো? তাহলে এটা যদি গ্রাউন্ড হয় তাহলে এদিকে কারেন্ট কত ফ্লো করছে x-20 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে 2 নম্বর লিখতে পারি আমি x-20 মাইক্রো অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কত হবে? ভিবি 4.1 -0 ডিভাইডেড বাই আর2, তাই তো? তাহলে এখান থেকে কি পাবো আমি? x ইজ ইকুয়াল টু 4.1 বাই আর2 প্লাস 20 ইন্টু 10⁻⁻6। ক্লিয়ার? এবার দেখো, আমি যদি দুটো x কে ইকুয়াল করে দিই তাহলে কি লিখতে পারি এখানে আমি? 7.9 বাই আর1 ইজ ইকুয়াল টু 4.1 বাই আর2 প্লাস 20 ইন্টু 10⁻⁻6, তাই তো? তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমি সলভ করি ইকুয়েশনটাকে তাহলে কি পাচ্ছি আমি? 7.9 বাই আর1 ইজ ইকুয়াল টু 4.1 প্লাস 20 ইন্টু 10⁻⁻6 বাই আর2। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু একটা ইকুয়েশন পেয়েছি, আমি স্টেবিলিটি ফ্যাক্টরে ওইদিকে যাচ্ছি না, ঠিক আছে? জাস্ট আমি এটুকু বলার চেষ্টা করছি যে দেখো এখানে কিন্তু আমরা একটা ইকুয়েশন পেয়েছি, তাই তো? তার মানে এখানে যে ইকুয়েশনটা আসবে সেই কোয়েশ্চেন থেকে আমি বলতে পারি আর1 ইকুয়াল টু সামথিং ফ্যাক্টর কে ইন্টু আর2 পাবো আমরা, তাই তো? এখানে দেখো এটা যদি সলভ করি, এবার দেখো এইখানে আর1 আর আর2 ভ্যালু যাই থাক না কেন আমার কোনো যায় আসছে না। কেন? আমার কাছে দুটো প্যারামিটার ইম্পর্টেন্ট। ফার্স্ট প্যারামিটার, এই পয়েন্টের পোটেনশিয়ালটা 4.1 ভোল্ট হতে হবে, ঠিক আছে? আর এই দিকে কারেন্টটা কত যেতে হবে? 20 মাইক্রো অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে দেখো আর1 আর আর2 ভ্যালু যদি কম হয় তাহলে কি এদিকে মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, তাই তো? আর রেশিওটা আমার এমন করে রাখা হবে যাতে এখানে 4.1 ভোল্ট হয়, তাই না? এবার দেখো আমরা জেনারেলি জানি যে আমাদের অলওয়েজ আইবি কত হয়? মাইক্রো অ্যাম্পিয়ারে হয়, তাই না? তাহলে আমি কখনোই চাইবো না যে এখানে মিলি অ্যাম্পিয়ার কিছু কারেন্ট ফ্লো করুক, তাই তো? আমি কি চাইবো? এটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জেই থাক। তাই জন্য আমি কি করব, এই পয়েন্টে আর টুর যে রেজিস্ট্যান্সটা আছে যেটা জেনারেলি সব থেকে ইজিলি ধরা যেতে পারে কত? 10 কিলো ওহম। যেমন আমরা আর থেকে 1 কিলো ওহম ধরে নিই, তেমন ভাবে আমরা আর টু কে আমরা এখানে 10 কিলো ওহম ধরে নেব, ঠিক আছে?
R2 কে আমরা 10 কিলো ওহম ধরে নেওয়ার পরে দেখতে পাবো যে R1 টা কত আসছে, ঠিক আছে? তারপরে তোমাদেরকে দেখাবো যে সেই R2 আর R1 টা এমন করে চুজ করা হলো যাতে এখানে কত হবে, 4.1 ভোল্ট হবে, আর এখান থেকে আমার 20 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্টটা ঢুকবে, যেটা আমরা সিমুলেশনে গিয়ে দেখতে পারবো, ঠিক আছে? আমরা যে যে ক্যালকুলেশনটা করছি RC, RE, R1 এন্ড R2, সেইগুলো যদি আমি নিই রেজিস্ট্যান্স গুলোকে, তাহলে সিমুলেশনে যদি বিটা ইকুয়াল টু আমি 150 দিই, তাহলে আমার এখানে 6 ভোল্ট দেখানো উচিত, ক্লিয়ার? আর এখানে আমার 20 মাইক্রো অ্যাম্পিয়ার দেখানো উচিত, ওকে? তাহলে আমরা এখানে ধরে নেব R2 ইকুয়াল টু 10 কিলো ওহম মানে 10,000, তাই তো? তাহলে দেখো যদি R2 10 কিলো ওহম হয়, 29,000 ইকুয়াল টু 4.1 ইন্টু R1 প্লাস 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু R1। এখানে আমি একটা ক্যালকুলেশন মিস্টেক করেছি, ওকে? এখানে যেহেতু R2 আছে, এই R2 টা আমার এর সাথে, দেখো এখানে যে R2 টা আছে, এই R2 টা আমার এর সাথে মাল্টিপ্লাই হওয়া উচিত, তাই তো? আমি এখানে একসাথে করে দিয়েছিলাম, তাহলে এই পয়েন্টে আমার একটা R2 থাকবে, ক্লিয়ার? তাহলে এখানে কি লিখতে পারি আমি, R1 ইন্টু R2, তাহলে কত হবে, 79,000 ইকুয়াল টু 4.1 ইন্টু R1 প্লাস 0.2 ইন্টু R2 এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি R1, তাই তো? তাহলে দেখো এখানে পাবো 4.1 প্লাস 0.2 হলে কত, 4.3 হয়, তাহলে এটা হবে 79,000 ডিভাইডেড বাই 4.3। এটা যদি আমরা করি তাহলে কত পাবো, এখানে দেখো 80.37 কিলো ওহম, ওকে? তাহলে আমরা যে ক্যালকুলেশনটা করলাম সেখানে R2 যদি আমি 10 কিলো ওহম নিই, তাহলে দেখো আমাকে R1 কত নিতে হবে, R2 কে আমি 10 কিলো ওহম লিখছি, তাহলে R1 হচ্ছে কত, 18.37 কিলো ওহম, তাই তো? তাহলে এখনো পর্যন্ত আমি যা যা ক্যালকুলেশন করলাম সেটা অনুযায়ী R2 যদি 10K হয়, R1 যদি 18.37 কিলো ওহম হয়, RC যদি 866 হয়, আর RE যদি 1.13 কিলো ওহম হয়, তাহলে আমরা দেখা উচিত যে ভিসি কত আসবে। ভিসি আমার আসবে 6 ভোল্ট, আইসি আসবে 3 মিলি অ্যাম্পিয়ার, আর আইবি আসা উচিত 20 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা তো আসা উচিত। যদি আসে তাহলে কি হচ্ছে, আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেটা এক্স্যাক্টলি কারেক্ট, ওকে? তাহলে এবার আমরা সিমুলেশন সফটওয়্যারে যাচ্ছি, দিয়ে আমরা এই সার্কিটটা তৈরি করব, সার্কিট তৈরি করে দেখব যে এটা আমার আসছে কিনা, ঠিক আছে? তো দেখো অলরেডি এখানে এখানে আমি অলরেডি যা যা ভ্যালু আমাদের এসছে সেই ভ্যালুগুলোকে আমি এখানে বসিয়ে রেখেছি, ঠিক আছে? তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই যে ট্রানজিস্টারটা আছে, এই ট্রানজিস্টারে যদি দেখি এখানে আমি প্রপার্টিজ, তাহলে কত আছে এখানে, অ্যারাউন্ড 150 আমার ধরা উচিত, 150, ওকে? 150 ধরাতে দেখো আইসি কত আসলো, পারফেক্টলি 3 মিলি অ্যাম্পিয়ার, ওকে? ভিসি কত এসছে, ভিসি এসছে আমার 5.99 ভোল্ট, মানে এক্স্যাক্টলি 6 ভোল্ট বলা যেতেই পারে, ঠিক আছে? তার কারণ কি, এখানে দেখো আমার এসেছিল 1.137, যেটা আমি 1.13 পরে পাচ্ছি না। আর এখানে যে R1টা এসেছিল, R1টা আমার কত এসেছিল, 18.36, তাই তো? এখানে আমি কত বলছি কি, 18.4, তো কিছু একটু আলাদা আছে, ওই কারণে দেখো আমার এখানে কিন্তু কত দেখতে পাচ্ছি আমি, 5.99 ভোল্ট, তাই তো? তাহলে অলরেডি আমার ভিসি আর আইসি কিন্তু ম্যাচ করে গেছে, তাই না? এবার কথা হচ্ছে আইবি ম্যাচ করছে কি, আইবি দেখো কত, 430 মাইক্রো অ্যাম্পিয়ার I1, আর এখানে I2 কত, 14, তাহলে কত ঢুকছে আমার এখানে, কিন্তু ঢুকছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার। দেখার জন্য কি করব, জাস্ট একটা আমি এখানে অ্যামমিটারকে লাগিয়ে দিলাম, তাহলে এই যে অ্যামমিটারটা আছে, এই অ্যামমিটারটা আমার 20 মাইক্রো অ্যাম্পিয়ার রিড করা উচিত। দেখা যাক, দেখো অলরেডি এই যে অ্যামমিটারটা আছে, অ্যামমিটার কত রিড করছে, 20 মাইক্রো অ্যাম্পিয়ার, বুঝতে পেরেছো? ঠিক আছে? এবার আমি তোমাকে যেটা বললাম না, এখানে যেটা আছে 10 কিলো ওহম ধরলাম, তা এটা আসলো, তাই তো? আমি যদি রেজিস্ট্যান্সটাকে 1 কিলো ওহম ধরি, তাহলে ওটা আসবে, কি করে আসবে দেখো, আমি এটা 1 কিলো ওহম ধরলাম, যখন এটা 1 কিলো ওহম নিলাম, দেখো পুরো সবকিছু ঘেটে গেছে, তাই তো? এটা ভিজি 12 ভোল্ট চলে গেছে, আইসি চেঞ্জ হয়ে গেছে। এবার কি করব, R1 কে যদি আমি চেঞ্জ করি এটা রেসপেক্টে, এবার আমি এখানে দেখো 1 কিলো ওহমটাকে ধরে, R2 কে 1 কিলো ওহম ধরে, উপরে R1 যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে চেঞ্জ করছি, ওকে? চেঞ্জ করে করে দেখো দেখছি যে আমার ওটা কত আসা উচিত। আমি ওই মোমেন্টে স্টপ হব যখন আমার অ্যাম্বিটার রিড করবে 20 মাইক্রো অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে দেখা যাক, দেখো যখন আমি এখানে রেজিস্ট্যান্সটাকে 1.184 আছে এখানে, তাই তো?
আমি এটাকে আরেকটু কমাচ্ছি যাতে এটা 20 হয়। 20.8 চলে গেল, এটা আমি একটু বাড়াচ্ছি এদিকে যাতে এটা 20 হয় পারফেক্টলি। দেখো 20 মাইক্রো অ্যাম্পিয়ার যেই হলো, তখন দেখো আমার ভিসি কত, 6 ভোল্ট, আইসি কত 3 মিলি অ্যাম্পিয়ার, আইবি কত 20 মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে আমি তোমায় কি বোঝাতে চাইছি, এই যে রেজিস্ট্যান্স দুটো আছে, এই রেজিস্ট্যান্স দুটোর অ্যাকচুয়াল ভ্যালু ম্যাটার করছে না, এই রেজিস্ট্যান্স দুটোর রেশিওটা ম্যাটার করছে। ওকে, যদি আমি এখানে 1 কে রাখি তাহলে কি হবে, এটা 1.92 কিলো হবে, যার জন্য আমার এখানে ভিসি 6 ভোল্ট হবে, আইবি 20 মাইক্রো অ্যাম্পিয়ার হবে, আর আইসি 3 মিলি অ্যাম্পিয়ার হবে। তাই তো? কিন্তু প্রবলেম কি, এখানে যখনই আমি R2 কে 1 কিলো ওহম নিচ্ছি, ওই মোমেন্টে দেখো আমার 4.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তাই না? কিন্তু আমার তো দরকার না এখানে 4.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করানোর, আমার কি দরকার, এর মধ্যে দিয়ে যেন 20 মাইক্রো অ্যাম্পিয়ার যায়। তার মানে কি, আমি এটাকে যদি 100 কেও নিয়ে নিই, 100 কে নিয়ে নিই, ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই রেজিস্ট্যান্সটাকে আমাকে চেঞ্জ করে অ্যারাউন্ড 120 যদি যায়, দেখো তাহলে দেখো আমি এখানে কত নিলাম, 100 কে নিলাম, এটা কত নিলাম 120 কিলো ওহম নিলাম, তাই তো 129 কিলো ওহম। তাতেও দেখো আমার কত আসছে, আউটপুট ভিসি কত 5.97, আইসি কত 3.01, আইবি কত 20.1। তাহলে কি হলো, 1 কে 10 কে 100 কে নিয়ে কোনো ম্যাটার করছে না। কিন্তু আমি যদি এটাকে 200 কে নিই তাহলে কিন্তু হবে না। তার কারণ কি, দেখো যখন আমি এখানে 1 কে নিচ্ছিলাম এটা কত ছিল, 4.1 মিলিঅ্যাম্পিয়ার। যখন আমি এটাকে 10 কে নিচ্ছিলাম কত ছিল ওখানে, 410 মাইক্রো অ্যাম্পিয়ার। যখন আমি 100 কে নিলাম কত আছে, 41 মাইক্রো অ্যাম্পিয়ার। এবার যদি আমি এটাকে 100 কে যদি 1 মেগা ওহম করে দিই, তাহলে এটা কোনোদিনই যত রেজিস্ট্যান্সই নাও না কেন হবে না। হয়তো ভোল্টেজটা 4.1 ভোল্ট হবে, কিন্তু কারেন্ট ফ্লো করবে না। তার কারণ কি, টোটাল যে কারেন্টটা ফ্লো করবে আমার সার্কিটে সেটাই কিন্তু আমার 20 মাইক্রো অ্যাম্পিয়ারের কম, তাই না? তাহলে যদি আমার এই এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 20 মাইক্রো অ্যাম্পিয়ার কম কারেন্ট ফ্লো করে, তাহলে তো অ্যামিটার দিয়ে বেসে 20 মাইক্রো অ্যাম্পিয়ার যাবেই না, তাই না? তাই জন্য আমি তোমায় কি বললাম, অলওয়েজ যখনই আমি প্র্যাকটিক্যালটা করব, তখন আমি এখানে R2টাকে সেফের জন্য জাস্ট 10 কিলো ওহম ধরে নেবো, ঠিক আছে? আর R2 কে যদি 10 কিলো ওহম ধরি, তাহলে R1 কত হবে, R1 আমার এখানে আসছে অ্যারাউন্ড 18.3, যেটাকে আমি 18.4 করে নিলাম। দেখো তাহলে কি, এক্স্যাক্টলি সেম। আমার আইবি কত আসছে, আইবি 20 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে। আমার ভিসি কত আসলো, অ্যারাউন্ড 6 ভোল্ট, আইসি কত 3 মিলি অ্যাম্পিয়ার। তার মানে কি বলতে পারি আমি, আমরা এতক্ষণ ধরে যা যা ক্যালকুলেশন করলাম, সেই ক্যালকুলেশন অনুযায়ী এক্স্যাক্টলি ভিসি 6 ভোল্ট আসছে, আইসি 3 মিলি অ্যাম্পিয়ার আসছে, আর আইবি 20 মাইক্রো আসছে, তাই তো? তাহলে তোমরা রেজিস্টারে যে ক্যালকুলেশনটা বলা আছে পরীক্ষাতে করতে, সেটা তোমরা এরকম করে করলেই হবে। আর আশা করি আমি যেভাবে তোমাদের করে দেখালাম, এরকম করে করলে তোমরা পুরোটা বুঝতে পারবে। বুঝতে পেরেছো তো? হয়তো তোমরা যেখানে কলেজে করেছো, হয়তো তোমরা না বুঝে করেছো পুরোটা, বাট এখানে আমি তোমাকে প্রত্যেকটা ফ্যাক্টর বোঝালাম যে RC কেন ওটা হলো, RE কেন এটা হলো, ইভেন যে R2 ধরলাম 10 কিলো ওহম, 1 কিলো ধরতে পারি না, ধরতেই পারি, 100 ধরতে পারি না, ধরতেই পারি। কিন্তু এমনই করতে হবে যাতে এই সার্কিটের রেজিস্ট্যান্স কারেন্টটা যেন আমার 20 মাইক্রোনের বেশি হয়। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে অলরেডি আমরা বায়াসিং করে ফেলেছি সার্কিটের। যখনই আমরা বায়াসিং করে নিলাম, এবার কি করতে হবে, এবার আমাকে অ্যাম্পলিফায়ার ডিজাইন করার জন্য এখানে একটা ইনপুটের সোর্স লাগাতে হবে, তাই তো? যেটা আমি তোমাদেরকে অলরেডি আগে বলে দিয়েছি যে কি কি করতে হবে। ইনপুটে একটা আমি ভোল্টেজ সোর্স লাগাবো, তাই জন্য একটা ক্যাপাসিটর লাগাতে হবে, তাই তো? এখানে অলরেডি 47, সরি, এখানে অলরেডি 470 পিকোফ্যারাডের ক্যাপাসিটর লাগাতে বলে দিয়েছে এক্সামে, তো আমি এটা দেখবো না। আর এই যে C0 যেটা আছে এটাও ক্যালকুলেট করতে বলেনি, তো এটাকে আমি 10 মাইক্রোফ্যারাড ধরে নেবো। এর কাজ কি, যাতে আউটপুটে কোনো আমার ডিসি কম্পোনেন্ট না চলে যায়, তাই জন্য। আর দেখো এখানে যে সি যেটা আছে বাইপাস ক্যাপাসিটার, এই বাইপাস ক্যাপাসিটার অলরেডি বলে দিয়েছে আমাকে 1000 মাইক্রোফ্যারাড নিতে, তাই তো? তাহলে এটা আমার ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। ক্লিয়ার? তাহলে কি করতে হবে আমাকে এবার, শুধুমাত্র এই সিআইটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, যাতে আমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি 3 কিলোহার্টজ হয়, তাই তো? তাহলে এই যে তুমি সার্কিটটা দেখছো, আমাকে এই সার্কিটটা করতে হবে, যেখানে আউটপুট হচ্ছে ব্লুটা, ওকে, আর ইনপুট হচ্ছে আমার এই গ্রিনটা, ঠিক আছে। এবার দেখো ইনপুটে যদি আমি ক্লিক করেছি, তখন দেখি দেখতে পাচ্ছ রেঞ্জের দিকে তাকাও, 20 মিলিভোল্ট, আউটপুট কত আছে, অ্যারাউন্ড 1.26, তার মানে কি অ্যারাউন্ড গেইন আছে 70-এর কাছাকাছি, তাই তো? বুঝতে পেরেছো? এবার আমি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাবো এই ক্যাপাসিটির ভ্যালুটা কত আসছে। এই যে 47.3 ন্যানোফ্যারাড লিখেছি, এটা কি করে লিখলাম, ঠিক আছে? বাকি দেখো
এখানে কত আছে 10 মাইক্রোফ্যারাড ধরে নিয়েছি, জাস্ট আউটপুটের জন্য বলেনি পরীক্ষাতে। আর এখানে 1 মিলিফ্যারাড বলে দিছে, তো আমার ওটা দেখার দরকার নেই। আমি জাস্ট তোমাকে দেখাবো এই সিআইটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? তাহলে এবার আমরা সিআই ক্যালকুলেশনে যাব, যাতে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমরা চুজ করতে পারি। দেখো, আবার আমি সার্কিটটা ড্র করছি। এবার আমাকে কিন্তু এসি অ্যানালাইসিস করতে হবে। যখনই এসি অ্যানালাইসিস করতে হবে বললাম, তার মানে কি, এটা হয়ে গেল 1 মিলিফ্যারাড। আর এখানে একটা ক্যাপাসিটর লাগাবো। বাই দ্য ওয়ে, এখানে যখন আমরা করবো না, তখন মনে রাখবে এই দিকটা মাইনাস হবে, এই দিকটা প্লাস হবে। কেন? দেখো, এখানে আমি কত দিচ্ছি, 12 ভোল্ট দিচ্ছি, তাই তো? আর এখানে যে এসি সাপ্লাইটা দিচ্ছি, সেই এসি সাপ্লাইটা কিন্তু আমি অনেক কম, অ্যারাউন্ড 10 মিলিভোল্ট টু 100 মিলিভোল্ট দিচ্ছি, তাই তো? তাই জন্য মনে রাখবে, অলওয়েজ এই যে ক্যাপাসিটার লাগাবে, সেই ক্যাপাসিটারের এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, যদি তুমি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার লাগাও। আর যদি ইলেকট্রোলাইটিকের জায়গায় যদি নর্মাল ক্যাপাসিটার লাগাও, তাহলে তুমি কোনো ক্যাপাসিটারের পোলারিটির দরকার নেই, জাস্ট এটা একটা সিরামিক ক্যাপাসিটার লাগিয়ে দিতে পারো, ঠিক আছে? আমি তোমাকে দেখাবো যে পোলারিটি উল্টালে কিন্তু ক্যাপাসিটারটা বাস্ট হতে পারে, আর আমার আউটপুট আসবে না, ঠিক আছে? তাহলে দেখো, আমার এখানে R1 হচ্ছে এটা, এটা R2, এটা হচ্ছে CI, এটা হচ্ছে আমার RE, এটা 1 মিলিফ্যারাড, আর এখানে আমার কি আছে, HI, এটা RC, তাই তো? যখন আমরা এই সার্কিটের ক্যালকুলেশন করব, এসির জন্য ক্যালকুলেশন করব, ওই মোমেন্টে আমরা কি জানি, এখানে ক্যাপাসিটর গুলো অন হয়ে যাবে, তাই তো? আর এই যে ডিসি সোর্স যেটা আছে 12 ভোল্ট, এটাকে কি করব, এটা হয়ে যাবে আমার শর্ট। এটাকে আমি কপি করে নিচ্ছি সার্কিটটাকে। এবার দেখো, আমি একটা একটা করে রিমুভ করছি, তাহলে তুমি পুরো সার্কিটের অ্যানালিসিসটা বুঝতে পারবে। ডিসি হয়ে গেল, ঠিক আছে? রিমুভ হয়ে গেল, ওটা গ্রাউন্ড করে দিচ্ছি। তাহলে দেখো, আমার নিচে এটা গ্রাউন্ড, আবার উপরে এটা গ্রাউন্ড আছে, তাই তো? তার মানে আমি এটাকে ইন্ডিভিজুয়াল গ্রাউন্ড করে দিই যদি, তাহলে কি হবে, এই R1টাকে আমি নিচে নামিয়ে আনতে পারি, তাই তো? তাহলে এই R1টা নিচে নামালে কি হবে, এখানে R1টাকে করে দিতে পারি আমি, তাই না? তাহলে এটা হয়ে গেল রিমুভ। ক্লিয়ার? ঠিক আছে? এবার দেখো, যখন আমি এসি অ্যানালিসিস করব, আমি এখানে কি করছি, লোয়ার কাট অফের জন্য করছি, তাই তো? তার মানে আমার ফ্রিকোয়েন্সি কত হচ্ছে লোয়ার কাট অফে, 3000 হার্জ। ক্লিয়ার? তাই না? তাহলে 3 কিলোহার্জ ফ্রিকোয়েন্সির জন্য আমি দেখব, এই যে আমি ক্যাপাসিটরটা লাগিয়েছি 1 মিলিফ্যারাড, যেটা আমাকে এক্সামিনার দিয়ে দিয়েছে, সেটার ইম্পিডেন্স কত, কত হবে এখানে, ZC ইকুয়াল টু 1/2 পাই এফ ইন্টু সি, ঠিক আছে? তাহলে কত হবে, 2 পাই এফ 3000 ইন্টু 1000 মাইক্রোফ্যারাড, 1 মিলিফ্যারাড মানে 10 টু দ্য পাওয়ার -3, তাই তো? তাহলে দেখো, এখানে যেটা পাবো, এটা তুমি বুঝতেই পারছো যে লেস দ্যান আমি 1 ওহম পাচ্ছি। ইভেন এই 3000 আর 10 টু দ্য -3 কত হবে, এটা এটা 3 হবে, তাই তো? তাহলে কত হচ্ছে, 1/6 পাই। তাহলে কত হচ্ছে, এটা লেস দ্যান 0.1 হচ্ছে আমার। বুঝতে পেরেছো? তাহলে আমি বলতে পারি, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে এই যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটাকে আমি যদি রিমুভ করে দিই, তাহলে কি করতে পারি, রিমুভ করে দিতে আমি শর্ট করে দিতে পারি। কেন? এর ইম্পিডেন্স কত, 0.1 ওহম, একদমই কম, তাই তো? তার মানে আমার, এবার দেখো, যখন আমি এখানে এসি কারেন্ট দিয়েছি, এসি ভোল্টেজ সোর্স দেওয়ার জন্য, যখন এখান থেকে ফ্লো করবে আমার কারেন্টটা, তখন এই পয়েন্টে এসে এ কি আর এর মধ্যে দিয়ে যাবে, যাবে না। কেন? ও দেখতে পাচ্ছি একটা শর্ট পাথ আছে, তাই তো? তো যখনই ও শর্ট পাথ পাবে, কি করবে, এই শর্ট পাথের মধ্যে দিয়ে ফ্লো করবে। বুঝতে পেরেছো? তাহলে আমি কি করব, এখানে আরিটাকে আমি মুছে দিলাম। আশা করি বুঝতে পেরেছো যে আমি আরিটা কি করে মুছলাম, তাই তো? এবার আমার বাকি এই দিকের সার্কিটটা আমি করবো না এখন, যেহেতু আমার গেইন ক্যালকুলেট করতে বলেনি। আমাকে করতে হবে কি, শুধুমাত্র ইম্পিডেন্স ক্যালকুলেট করতে হবে, তাই তো? তার মানে এখানে যে সার্কিটটা তৈরি হলো, সেই সার্কিটটাকে আমি যদি ভালো করে ড্র করি, তাহলে সেটা কিভাবে ড্র করতে পারি, এখানে দেখো, ফার্স্টে আসছে আমার ক্যাপাসিটর, তারপর আসছে আমার R1, তারপর আসছে আমার R2, তারপরে এখানে একটা ট্রানজিস্টার আছে, যে ট্রানজিস্টারের ইনপুট ইম্পিডেন্স কত হয়, HI হয়, তাই তো? তাহলে এই যে HI আছে, এটা তো একটা ইনপুট ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স। তাই আমি এটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে বলছি আর ট্রানজিস্টার অর HI,
ওকে, এটা R1, এটা R2, তাই তো? এখানে আমার আছে এসি সোর্স। ওকে, এটা হচ্ছে আমার সিআই। ওকে, এবার দেখো এই যে সার্কিটটা তৈরি করলাম, এই সার্কিটটাকে আমি আরো ভালো করে যদি ড্র করি, তাহলে কি করতে পারি, এখানে একটা ক্যাপাসিটর যাবে, সরি, এটা একটা ভোল্টেজ সোর্স যাবে ভিএসি, এখানে একটা ক্যাপাসিটর নিলাম সিআই, আর এই যে তিনটে রেজিস্ট্যান্স আছে এটা কিসে আছে, প্যারালে আছে, তাই তো? তাহলে আমি এটাকে লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট। ওকে, তো আর ইকুইভ্যালেন্ট কি হবে, R1 প্যারালাল R2 প্যারালাল HI, তাই তো? R1 কত আছে আমার 18.4 কিলো ওহম, R2 কত 10 কিলো ওহম, HI কত 1.3 কিলো ওহম, তাই তো? যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমার এটা আসবে অ্যারাউন্ড 1.12 কিলো ওহম। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো কনসেপ্টটা কি। তাহলে আমরা যে ক্যালকুলেশনটা করলাম সেই অনুযায়ী এখানে যে ক্যাপাসিটরটা আছে সিআই, এর সাথে একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, এবার দেখো এই রেজিস্ট্যান্সটাই কিন্তু আলটিমেটলি আমার ট্রানজিস্টর, তাই তো? আরটিআর আছে, তাই তো? তা ট্রানজিস্টর ইম্পিডেন্স, তার মানে আমি চাইবো আমার এখান থেকে যে ভোল্টেজটা বেরোচ্ছে সেই ভোল্টেজটা যেন পুরোটা কার দিকে যায়, আরটিআর এর দিকে যায়, তাই না? তার মানে আমি চাইবো এই ভোল্টেজটা পুরোটা কার কাছে যাবে, এই ট্রানজিস্টরের দিকে যাবে। ট্রানজিস্টর যদি পুরোটা পায় তাহলে কি হবে, সে পুরোটাই আউটপুটে দিয়ে গেইনটা বাড়াতে পারবে, তাই না? আমি কখনোই চাইবো না যে আমার এই যে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটরটা কিছু ড্রপ করুক। ক্লিয়ার? কিন্তু পরীক্ষাতে আমাকে বলেছে লোয়ার কাট অফ কত করতে বলেছে, 3000 হার্জ, তাই তো? তার মানে আমাকে এক্সামে বলছে যে তুমি ক্যাপাসিটরের ক্যালকুলেশনটা এমন করেই করো যাতে আমার 3000 যখন হার্জ ইউজ হবে তখন যেন এখানে একটা ড্রপ পড়ে, দিয়ে আমার এখানে যে গেনের যে ক্যালকুলেশনটা হবে এখানে যেন আমার গেনটা কমতে থাকে। ঠিক আছে, আর মিড ব্যান্ডে আমার গেনটা কনস্ট্যান্ট হবে, দেওয়ার বাড়বে। ওকে, এটা হচ্ছে আমার লোয়ার কাট অফ, তাই তো? মনে করবে এখানে যখনই আমরা একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করি আমি কি পাওয়ার অ্যাম্পলিফায়ার হিসেবে ধরবো, ঠিক আছে? সেখানে আমি এখানে কি করব, এখানে আমি চাইবো যে আমার আউটপুটের যে লোয়ার কাট অফ যে ফ্রিকোয়েন্সিটা হবে, ঠিক আছে, সেখানে কি হবে, মনে রাখবে অলওয়েজ পি যদি হয় টোটাল পাওয়ার তাহলে কত হতে হয়, P/2 হয়। ঠিক আছে, তার মানে আমি চাইবো যে এখানে যে পোটেনশিয়ালটা আছে সেই পোটেনশিয়ালটা হাফ হয়ে যাক, একটা হাফ যাক সিআই আর একটা হাফ যাক আর ইকুইভ্যালেন্টে, তাই না? তার মানে আমি এটা বলতে চাইছি যে এই যে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটর যে ইম্পিডেন্সটা শো করবে সেই ইম্পিডেন্সটা যেন আর ইকুইভ্যালেন্টের সাথে সমতুল্য হয়, যাতে এই পার্টিকুলার 3000 হার্জ ফ্রিকোয়েন্সিতে আমার ক্যাপাসিটর অ্যাক্রস একটা ড্রপ হয়, সেই ড্রপ হওয়ার জন্য যেন এখানে আমার গেনটা কমতে থাকে। বুঝতে পেরেছো? আমি যদি এটা বলি যে 3000 হার্জে যদি আমি এটা করে দিলাম যে এই ক্যাপাসিটার ভ্যালুটা একদমই কমে গেল, যাতে পুরোটা আমার এর কাছে চলে গেল, তাহলে কি দেখবে, ওটা কিন্তু মিড ব্যান্ড হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমি কি বলতে চাইছি, ভিএসি যদি আমি যেটা দিচ্ছি সেটা আউটপুটে কত যাওয়া হবে, সেটা আউটপুটে যেতে চাইছে VAC/2। ওকে, আউটপুট কোনটা, এইটা হচ্ছে আউটপুট আমার এখানে, তাই তো? তাহলে ফর্মুলাতে কি বলতে পারি, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সিআই জেড সিআই, ঠিক আছে, ক্যাপাসিটি ইম্পিডেন্স। ওকে, আর ইকুইভ্যালেন্ট কত আছে আমার এখানে, আমার HI প্যারালাল R1 প্যারালাল R2। ওকে, ক্লিয়ার? এটা হলো HI, আর এর সাথে কি আসবে, জেড সিআই। জেড সিআই কত, 1/2 পাই এফ ইন্টু সি, তাই তো? এবার দেখো আমাকে ক্যাপাসিটর ভ্যালুটা বার করতে হবে, তা সেটা আমি কি করব, জাস্ট সিআইটাকে আমি এখান থেকে বার করে নেব। তাই কি হবে, সিআই ইকুয়াল টু আসবে 1/2 পাই এফ ইন্টু HI প্যারালাল R1 প্যারালাল R2, তাই তো? তাহলে দেখো 2 পাই এফ কত ফ্রিকোয়েন্সি বললাম, লোয়ার কাট অফ 3000, ঠিক আছে? আর এই যে টার্মটা বেরিয়েছে সেটা কত বেরিয়েছিল আমার 1.12 কিলো ওহম, তাই তো? যদি তোমরা এটা ক্যালকুলেশন করো তখন তুমি দেখতে পাবে এটা আসবে 47.3 ন্যানোফ্যারাড। ওকে, তার মানে যদি এখানে আমি 47.3 ন্যানোফ্যারাডের একটা ক্যাপাসিটার নিই, সেই ক্যাপাসিটারটা চুজ করলে আমার এই যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা দেখতে পাবো আমরা, সেটা কত হবে, এটা হয়ে যাবে 3 কিলোহার্টজ। ওকে, এটা এক্স্যাক্টলি 3 তো আসবে না, ইভেন গেনও এক্স্যাক্টলি 100 তো আসবে না, এটা দেখবে এখন 2.9 এর কাছাকাছি আসবে। ঠিক আছে, তো দেখো অলরেডি আমরা যে ক্যালকুলেশন গুলো করলাম সেখান থেকে দেখো এবার আমি প্রত্যেকটা ভ্যালু আমি পুট করতে পারবো, তাই তো? তাহলে আমি যদি এখানে পুট করি প্রত্যেকটা সার্কিটের কম্পোনেন্ট, তাহলে কি কি বলতে পারি, R1 কত 18.4 কিলো ওহম, অলরেডি ভেরিফাইড। R2 কত 10 কিলো ওহম, RC কত 866, RE কত 1.13 কিলো ওহম। ওকে,
এই যে ভ্যালুগুলো আমি পুট করলাম, এই ভ্যালুগুলো পুট করে তোমাকে অলরেডি দেখালাম যে ডিসির যে কিউ পয়েন্টটা আছে এটা 6 ভোল্ট আর 3 মিলি অ্যাম্পিয়ার আসছে, যেটা তোমাকে দেখাতে হবে। ওকে, সার্কিট তৈরি করবে। তো তোমাদের প্রথম কাজ হবে ফার্স্টে তুমি এই সার্কিটটা ডিজাইন করবে। ওকে, এই সার্কিট ডিজাইন করে তুমি দেখাবে যে ভিসি কত আসছে, 6 ভোল্ট আসছে। ক্লিয়ার? এই সার্কিট ডিজাইন করার পরে কি করবে, সি লাগাবে 1 মিলি ফ্যারাডের, এখানে লাগাবে 10 মাইক্রোফ্যারাড। ওকে, আর এখানে লাগাবে সিআই। ঠিক আছে, সিআই কত বললাম, এই সিআই আমার বেরিয়েছে 47.3 ন্যানো ফ্যারাড। তোমাদের 47.3 তো পাবে না, তুমি 47 ন্যানো ফ্যারাডের ক্যাপাসিটার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওটা অ্যারাউন্ড আসবে 474 নাম্বার। ঠিক আছে, ওটা করবে, ক্লিয়ার হয়ে যাবে। তারপর কি করবো আমরা, এখানে আমরা ইনপুট একটা 10 মিলিভোল্ট একটা সিগন্যাল দেবো, আউটপুট আমি সিআরওতে চেক করবো যে আউটপুটটা কত আসছে। ওকে, তাহলে এবার আমরা কোথায় যাব, সিআরওতে। সিমুলেশন সফটওয়্যারে অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে সিমুলেশন সফটওয়্যারটা আছে। আমি যদি এখানে ক্যাপাসিটর গুলোকে রিমুভ করে দিই, প্রথমে নিচ্ছি না আমি, তাহলে দেখো আমার এই মোমেন্টে কিন্তু এটা একটা ডিসি সার্কিট আছে, তাই তো? ডিসি সার্কিটে প্রথমে করতে হবে, প্রথমে অন্য কিছু দিবে না, ফাংশন এটা দিবে না, ইভেন সিআরও দিবে না। ওকে, এবার কি করবে, জাস্ট এই যে সার্কিটটা আছে এই সার্কিটে 12 ভোল্ট লাগাবে, 18.4 কিলো ওহম দেবে, 10 কিলো ওহম দিবে, 867 দিবে, 1.13 দেবে। এবার তোমরা 1.13 এগুলো তো ডাইরেক্ট পাবে না, তোমরা ক্লোজলি নিবে। যেমন 1.1 এর রেজিস্ট্যান্স পাওয়া যায়, 880 রেজিস্ট্যান্স পাওয়া যায়, 10 কিলো ওহম রেজিস্ট্যান্স পাওয়া যায়, আর এখানে 18.4 যেটা আছে এটা 1918 এর রেজিস্ট্যান্স পাওয়া যায়। যদি সেটা না হয় তাহলে এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে এটা 1K নিয়ে নাও কাছাকাছি। ঠিক আছে, তারপরে তুমি এখানে এই যে 10 কিলো ওহম যেটা আছে না, এই 10 কিলো ওহমের সাথে এখানে 18.4 যেটা আছে এখানে একটা পট লাগাবে। ঠিক আছে, এটা 100 কিলোমিটার পট নেবে। পটটাকে যদি রোটেট করো তাহলে দেখবে কি এই জায়গাটা ইজিলি আমার 6 ভোল্ট আর 3 মিলি অ্যাম্পিয়ার আসা উচিত। ক্লিয়ার? ঠিক আছে, এক্স্যাক্টলি আনার জন্য। এবার যদি এটাকে আমি স্টার্ট করি সিমুলেশন, তাহলে দেখো এ পয়েন্টে কত আসছে, আমি একটা এখানে ভোল্ট মিটার নিয়ে নিচ্ছি। এই ভোল্ট মিটারটা আমি ভিসি তে লাগালাম, যাতে রিড করতে পারে যে আউটপুট ভোল্টেজটা কত আসছে। তাই তো? তাহলে দেখো কত দেখাচ্ছে, 5.99 ভোল্ট। তাই তো? তাহলে ও 5.99 ভোল্ট দেখাচ্ছে। এবার আমি এখানে একটা অ্যামমিটার লাগাবো, যাতে আইবিটা রিড করতে পারো। আইবি কত দেখাচ্ছে, আইবি দেখাচ্ছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার। আইসি কত আছে, 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এক্সামিনার আমাকে যা যা দিয়েছিল আমি ক্যালকুলেশন অনুযায়ী এক্স্যাক্টলি তাই তাই নিয়ে এসেছি ডিসি বায়াসিং এর জন্য। ক্লিয়ার? এবার কি করব, এবার দেখো আমার কাছে ফাংশন জেনারেটর আছে, আমি ফাংশন জেনারেটরের সাথে একটা কি করলাম, সিআরওর একটা প্রোব লাগালাম, যাতে ফাংশন জেনারেটরটাকে আমি দেখতে পারি কত ভোল্টেজ আমাকে আউটপুট দিচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, আমি যদি এটাকে চেক করি তাহলে দেখতে পাবে এখানে তুমি কত আছে, এটা দেখো ইনপুট ভোল্টেজটা কত দেখতে পাচ্ছ, 10 মিলিভোল্ট মাইনাস 10 মিলিভোল্ট, তার মানে কি 20 মিলিভোল্ট আছে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই এটুকুতে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমার কাজ হবে যে আমার ইনপুট ভোল্টেজটাকে আমি 20 মিলিভোল্টে সেট করে নিলাম। ক্লিয়ার? এবার কাজ কি হবে, এই ক্যাপাসিটরগুলোকে লাগানো। তাই জন্য কি করবো, সার্কিটটা ডিসকানেক্ট করবো, এই ক্যাপাসিটরটা আমি লাগিয়ে দিলাম। ওকে, এবার কি কাজ হবে, এটা রিমুভ করে দিয়ে আমি এখানে একটা এই ক্যাপাসিটর লাগালাম। ঠিক আছে, দিয়ে আমি এখানে একটা 1 গিগা ওহম, কি আমার ওপেন সার্কিট তো আমি জাস্ট 1 গিগা ওহম লাগালাম ওপেন সার্কিটের জন্য। ঠিক আছে, এবার কি করবো, এবার যদি আমি আউটপুটে চেক করি তাহলে দেখো আমার ইনপুট ভোল্টেজ কত আছে, 10 মিলিভোল্ট প্লাস মাইনাস 10 মানে কি 20 মিলিভোল্ট। আমরা এখানে আউটপুটের জন্য কি চেক করবো, 20 মিলিভোল্ট যে লেখা আছে না, এই রেঞ্জটা দেখবো। ক্লিয়ার? এবার আমি কি করবো, আউটপুটটা চেক করবো। দেখো আউটপুট কত আছে, আউটপুট কিন্তু এই মোমেন্টে আমার কাছে আছে 14.9 মিলিভোল্ট। ঠিক আছে, এবার কোশ্চেনটা হলো কেন, তাই না? তার কারণ হচ্ছে আমরা তো দেখলাম যে 3 কিলো হার্জ যেতে হবে, 3 কিলো হার্জ এটা এসছে, তাই তো? 3 কিলো হার্জে কত আসা উচিত, অ্যারাউন্ড গেনটা 70-এর কাছাকাছি তো আসা উচিত, তাই না? তার মধ্যে ইভেন দেখো যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়াতেও থাকি তাহলে দেখো আউটপুটে কিন্তু আমি কিছু পাচ্ছি না, তাই তো? তার কারণ কি বলতো, তার কারণ হচ্ছে, তোমায় বলি এবার কারণটা, এখানে দেখো আরই যেটা আছে না, এই আরইর অ্যাক্রসে দেখো কোনো আমার ক্যাপাসিটার লাগানো নেই, তাই না? তার মানে আমি কোনো বাইপাস ক্যাপাসিটার এখানে আরইতে লাগাইনি। যেহেতু আমি এখানে বাইপাস ক্যাপাসিটার লাগাইনি, তাই জন্য কি হচ্ছে, আমাকে এখানে যে ইনপুট ভোল্টেজ দিচ্ছি সেই ইনপুট ভোল্টেজ আমার ভাগ হয়ে যাচ্ছে, দিয়ে আমি আউটপুটে গেনটা পাচ্ছি না। ক্লিয়ার? তাহলে কি করতে হবে, আমার কাজ হবে এই যে 1 মিলিফ্যারাডের যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটাকে আমি কানেক্ট করে দেবো এই আরইর সাথে। তাহলে আমার কি হওয়া উচিত, আউটপুটে চলে আসা উচিত। ওকে, তাহলে এবার আমি যদি যখন ক্লিক করবো সিমুলেশনে আমার আউটপুটে গেনটা দেখানো উচিত। দেখো তুমি ইনপুট দেখতেই পাচ্ছ না, তাই না? তার কারণ কি, আমার আউটপুট ভোল্টেজটা কত আছে, 1.71 ভোল্ট আছে। ওকে, তাহলে আউটপুট ভোল্টেজ কত, 1.71 ভোল্ট। রেঞ্জে দেখলাম
ইনপুট কত, ইনপুটে যদি তুমি দেখাও 20 মিলিভোল্ট, তার মানে কি অ্যারাউন্ড গেন আমার ক্যালকুলেশন করেছিল 100 এর জন্য, আমার সার্কিটে কত গেন আসলো, অ্যারাউন্ড 86 মতো গেন আসছে। ঠিক আছে, তো 100 জন্য করেছিলাম 86 মতো আসছে, এটা অ্যাকসেপ্টেবল, কোনো প্রবলেম নেই এতে। ঠিক আছে, তার কারণ কি, এই যে ট্রানজিস্টারটা আছে, এই ট্রানজিস্টারের মধ্যে এখানে দেখো অনেক প্যারামিটার আছে। ঠিক আছে, এই প্যারামিটার গুলো যেটা এইচ আই ছিল, এইচ আই আমার পুরোপুরি হাতে তো নেই, তাই জন্য। ঠিক আছে, ওই জন্য আমার এখানে গেনটা একটু কম আসলো, কিন্তু যখন তোমরা প্র্যাকটিক্যালটা করবে এক্স্যাক্টলি, তখন দেখবে গেনটা 90-র উপরেই আসবে। ক্লিয়ার? তাহলে তুমি দেখতে পারো তো এই যে বাইপাস ক্যাপাসিটরটা আছে, এই বাইপাস ক্যাপাসিটরটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, এই বাইপাস ক্যাপাসিটর না দিলে গেন কি হচ্ছে, গেন পুরোপুরি একের কাছাকাছি চলে আসছে, তাই না? তখন কেন, তখন গেনের ফর্মুলাতে কিন্তু বিটা ইন্টু আরই একটা টার্ম চলে আসে। ঠিক আছে, বিটা প্লাস ওয়ান ইন্টু আরই। ওকে, যেটা তোমরা অলরেডি থিওরি ক্লাসে পড়েছিলে। ক্লিয়ার? তাহলে আমরা যে সার্কিটটা বানালাম, সেই সার্কিটটাতে আমি তোমাকে এখনো দেখাতে পারি যে আমার ভিসিটা 6 ভোল্টে আছে কিনা। কি করে দেখবো? জাস্ট ইনপুটটা কেটে দাও, দিয়ে আমি আউটপুটটা চেক করো। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ এখানে বাদ দাও, এখানে কত আছে দেখো, 9.4 ভোল্ট। ঠিক আছে, আমি এখানে হলুদ যে পয়েন্ট দেখতে পাচ্ছ, 9.4 ভোল্ট। এখানে কত আছে, 3.4 ভোল্ট। তার মানে ভিসি কত, 5.99 বা 6 ভোল্ট। ঠিক আছে, তার মানে যদি তোমাকে চেক করতে হয় যে সার্কিট কাজ করছে কি করছে না, ফার্স্ট কাজ কি, জাস্ট এই ক্যাপাসিটার, যে ইনপুট ক্যাপাসিটার আছে, ওটাকে জাস্ট তুলে দেবে। তুলে দিয়ে এখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দেখবে ভিসিটা আমার 6 ভোল্ট আসছে কিনা। ঠিক আছে, আমি একটা কমন মিস্টেক বলছি স্টুডেন্টরা যেটা করে, সেটা হচ্ছে এই যে সার্কিটটা আছে না, স্টুডেন্টরা এই সার্কিটটা করবে ক্যালকুলেশন অনুযায়ী, দিয়ে বলবে যে স্যার আমার আউটপুটে 6 ভোল্ট আসছে না কেন বলো তো। তারা কি করে, তারা একটা টার্মিনাল ভোল্টমিটারে কোথায় রাখবে, কালেক্টর রাখবে, আর একটা টার্মিনাল রাখবে গ্রাউন্ডে। দেখো কত আসছে, 9.4। ঠিক আছে, তার মানে আমাকে কিন্তু এই যে ভোল্টমিটারটা আছে, এটা কিন্তু ভিসি তে লাগাতে হবে। মানে একটা যাবে কোথায়, কালেক্টরে, একটা যাবে কোথায়, এমিটারে, আর একটা কিন্তু গ্রাউন্ডে যাবে না। তো অনেক সময় স্টুডেন্টরা কিন্তু এই ভুলটা করে থাকে। ঠিক আছে, এছাড়া যদি দেখো যে আউটপুট আসছে না, তাহলে কি করবে, এই যে আমার ট্রানজিস্টারটা আছে, এই ট্রানজিস্টারে একটা, আমি এখানে ভোল্টমিটার লাগিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি, একটা লাগাবে এখানে বেসে, আর একটা লাগাবে এমিটারে। ঠিক আছে, এটা কত হিট করা উচিত, অ্যারাউন্ড 0.7। কত হিট করছে, অ্যারাউন্ড 687 মিলিভোল্ট। ঠিক আছে, তাহলে এটা অ্যারাউন্ড 0.7-এর কাছাকাছি আসবে। যদি আমাদের বেস টু মিটার ভোল্টেজ 0.7 না আসে, তার মানে ভাববে তোমার ট্রানজিস্টারটা পোড়া আছে, অথবা কানেকশনে কিছু তুমি ভুল করেছো। ক্লিয়ার? ঠিক আছে, তো অলওয়েজ মনে রাখবে যে এখানে যে ভোল্টমিটারটা থাকবে, সেটা কিন্তু আমার ভিসি তে রাখবে। ওকে, তো এটা কানেক্টেড মিটার। এবার দেখো 5.99 বা 6 ভোল্ট। ঠিক আছে, ইভেন এটা পারফেক্টলি 5.99 যেটা আছে, এটাকে আমি বাড়িয়ে 6 ভোল্টও করে দিতে পারবো। জাস্ট এই যে ট্রানজিস্টারটা আছে না, এই ট্রানজিস্টারের কিছু কিছু আলাদা স্যাচুরেশন কারেন্ট এর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, দেখো 6 ভোল্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখো আইসি কত, 3 মিলি অ্যাম্পিয়ার। ভিসি কত, এক্স্যাক্টলি 6 ভোল্ট। আইবি কত, এক্স্যাক্টলি 20 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা কত আছে, 18.4। তাই না? তো এইচ আই, যদি আমি এইচ আই পারফেক্টলি 1300 হয়, প্রফেসর যে ট্রানজিস্টারটা দিবে তার যদি এইচ আই পারফেক্টলি 1300 হয়, তাহলে এই যে ক্যালকুলেশন করেছি, এটাতে আমার এক্স্যাক্টলি আউটপুটটা 6 ভোল্ট, 3 মিলি অ্যাম্পিয়ার আর 20 মাইক্রো অ্যাম্পিয়ার আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার আমরা আবার যাই হচ্ছে যে সার্কিট আমাকে আউটপুট নিতে হবে সেটাতে। তাহলে সার্কিট আউটপুট নেওয়ার জন্য কি করতে হবে, আমাকে ক্যাপাসিটরটা আমি লাগিয়ে দিলাম। ওকে, এবার দেখো, এবার তোমার এই জিনিস দেখায়, তোমাদের কাছে ফ্রিকোয়েন্সি রেসপন্স নেই। ঠিক আছে, তোমাদের কাছে অলরেডি তুমি ফ্রিকোয়েন্সি করতে পারবে না, কিন্তু যদি তোমাদের ডিএসও থাকতো না, ডিএসও তোমরা কিছু কিন্তু ফ্রিকোয়েন্সি রেসপন্স ডাইরেক্টলি পাওয়া যায়। ঠিক আছে, কিছু কিছু ডিএসও আছে যেখানে আমরা ডাইরেক্টলি ফ্রিকোয়েন্সি যে স্পেকট্রাম আছে, সেই স্পেকট্রামটা ডাইরেক্টলি পেয়ে যাই। কি করে পাবো, যদি এখানে হয় এফে ক্লিক করি, দিয়ে আমি যদি আউটপুটটা চেক করি এখানে, দেখো এখানে যে উপরে দেখাতে পারো, উপরে দেখো ব্লু কালারের যে লাইনটা আছে, এটা হচ্ছে আমার গেনের সাথে প্লট। ওকে, আর দেখো এখানে যে গ্রে কালার যেটা আছে, ওটা হচ্ছে ফেজ। ঠিক আছে, তো ফেজের দিকে আমি তাকাচ্ছি না, শুধু আমি গেনের দিকে যাচ্ছি। তো এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যারাউন্ড 100 কিলোহার্জ, 10 কিলোহার্জ থেকে 10 মেগাহার্জের কাছাকাছি। দেখো এটা হচ্ছে মিড ব্যান্ড বলে, কেন, এখানে তো গেনটা তো কনস্ট্যান্ট। দেখো অ্যারাউন্ড 1.25, 1.35 এর কাছাকাছি আছে, দেখতে পেয়েছো? ঠিক আছে, 1.17 এর কাছাকাছি গেন আছে। ওকে, ক্লিয়ার? তো এখানে ম্যাক্স কত, ম্যাক্স হচ্ছে আমার 1.17, যেটা মিনিমাম হবে, নেগেটিভ যেহেতু আছে তো মিনিমামটা আমি দেখবো। তো এখন 1.17টা হচ্ছে আমার ম্যাক্স। ঠিক আছে, এবার আমার লোয়ার কাট অফ কত, 3 কিলোহার্জ, তাই তো? তাহলে লোয়ার কাট অফের জন্য যদি 3 কিলোহার্জে নিয়ে যায়, তাহলে এটা কত হওয়া উচিত, গেনটা -4.2 এর কাছাকাছি আসা উচিত, তাই তো? তাহলে আমি এখন 3 কিলোহার্জে নিয়ে যাচ্ছি।
দেখো আমি 3 কিলোহার্টজে নিয়ে গেছি, কত আসছে 3.87। ঠিক আছে, তাহলে বলতেই পারি এখানে যে এখানে কত ছিল, -1.17 ছিল, আসা উচিত কত -3 মানে 4.17, তাই তো? তাহলে আমি এখানে চেক করবো যে 4.17 গেনটা পারফেক্টলি কত ফ্রিকোয়েন্সিতে আসছে, দেখা যাক। আমার কত দরকার, 4 পয়েন্ট -1.17 ছিল, মানে -4.17 দরকার। দেখতে পাচ্ছ তো ডিবিটা চেঞ্জ হচ্ছে, কত আসছে আমার এটা, এক্স্যাক্টলি 2.79 কিলোহার্জ। তার মানে আমরা যে ক্যালকুলেশন করেছি সেই ক্যালকুলেশন অনুযায়ী, যদিও এখানে যে এইচ আইটা ছিল সেটা আমার হাতে নেই, এইটা এই ট্রানজিস্টর ম্যাটার করছে, প্রায় ক্লোজ আছে, সেই অনুযায়ী দেখো গেনটা কত আসলে 100 আসা উচিত, কত এসছে 86। ওকে, আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত আসা উচিত, 3 কিলোহার্জ, এসছে কত 2.79 কিলোহার্জ। ওকে, তো টোটালি এখানে ডিপেন্ড করছে কি এইচ আই এর উপরে। প্রফেসর যদি তোমাকে যে ট্রানজিস্টারটা দিবে সেই ট্রানজিস্টারটা যদি এইচ আই 1.3 কিলো ওহম হয়, তাহলে তোমরা কিন্তু এখানে এক্স্যাক্টলি যে আমি গেনটা দেখালাম আর যে লোয়ার কাট অফ দেখালাম ওটা 3 কিলোর কাছাকাছি আসবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আর এই যে ট্রানজিস্টারটা আছে না, এই ট্রানজিস্টারে দেখো এখানে স্যাচুরেশন কারেন্ট বিটা অনেক কিছু আছে না, তো এগুলোকে যদি আমি চেঞ্জ করতে থাকি তাহলে কিন্তু আমার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে। ঠিক আছে, এটাই ডিপেন্ড করে যে আমার এইচ আইটা কত হবে। তো আমার কাছে এটা আমার ইঞ্জিন হাতে আছে, তো তোমাকে প্রফেসর 1300 যে এইচ আইটা দেবে সেটা ধরে করলে তুমি এক্স্যাক্টলি যা ধরে ক্যালকুলেশন করবে সেটা তোমরা পাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার আমি তোমাদেরকে দেখাই যে টাইম ডোমেনে আমি তোমাকে দেখাচ্ছি, ফ্রিকোয়েন্সি ডোমেনে টাইম ডোমেনে দেখাবো যে কি করে তোমাদেরকে এবার ডেটাটা নিতে হবে। ঠিক আছে, যখন আমরা ডেটা নেবো না সেটা কিন্তু এবার সেমিলগ পেপারে প্লট করতে হবে। ওকে, আর সেমিলগ পেপারে তোমরা যদি প্লট করতে না জানো বলে দিই, সেমিলগ পেপারে কিন্তু সেমিলগ কেন, সেমিলগে একটা অ্যাক্সিস ওয়াইটা থাকবে হচ্ছে নর্মালে, আর এক্সটা থাকবে আমার লগ স্কেলে, তাই তো? তো লগ স্কেল ডেটা নিতে কি করে হয়, কি করে নিবো আমি, দেখো আমি তোমাকে লগ স্কেল ডেটা বলে দিই একবার। লগ স্কেলে যখন আমরা ডেটা নিই তখন কি করে ডেটা নেবো, ফ্রিকোয়েন্সি 10, 20, 30, 40, 50, 60, এরকম কত যাবো 100, তারপর 200, 300, এরকম কত কত যাবো 1000, তারপর কি হবে 2000, 3000, এরকম করে যাবো। ঠিক আছে, এবার আমার লোয়ার কাট অফ কত 3000, তাই তো? তো যদি 10 থেকে শুরু করি তাহলে কি হবে, অনেক নিচে চলে যাচ্ছে, অত আমার দরকার নেই। আমি কি করব, আমি এখানে প্লটটা 100 থেকে শুরু করব। ওকে, তাহলে 100 থেকে শুরু করলে কি হবে, এখানে ফার্স্ট পয়েন্ট নেবো কত, 10 এর নিচে একটা, 10-এর পর ডাইরেক্ট 100 নিচ্ছি। ওকে, 100, 200, 300 করে যাবো, দিয়ে কত 2000, 3000, আস্তে আস্তে আমি বাড়বো। ওকে, বাড়াতে বাড়াতে অ্যারাউন্ড আমি 1 মেগাহার্জ পর্যন্ত আমি প্লট করব। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমাকে যখন প্লটটা করতে হবে তখন কিন্তু ডেটা নেওয়ার সময় আরেকটা ক্যাপাসিটি লাগাতে হবে, সেটা কি 470 পিকোফ্যারাড, তাই তো? তাহলে সেটা লাগিয়ে দেওয়া যাক। ওকে, এবার দেখো এই যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটার না লাগানো অবস্থাতে তোমাকে আমি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ফ্রিকোয়েন্সি রেসপন্সটা। ঠিক আছে, এবার আমি কি করব, এখানে এবার আমি ক্যাপাসিটারটাকে কানেক্ট করব, তাহলে তুমি দেখতে পাবে যে কেমন আসছে। দেখো অলরেডি ফ্রিকোয়েন্সি রেসপন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার কি করব, এবার আমি যদি এখানে ক্যাপাসিটি ভ্যালুটা যদি কমাতে থাকি তাহলে দেখো ফ্রিকোয়েন্সি রেসপন্সের আমার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হচ্ছে, লোয়ার কাট অফ কিন্তু চেঞ্জ হচ্ছে না। ভালো করে দেখো, আমি চেঞ্জ কি করছি, আমি এখানে ক্যাপাসিটির ভ্যালু চেঞ্জ করছি। দেখো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ডান দিকটা, এই যে রিজিয়নটা আছে, ঠিক আছে, এই রিজিয়নটা দেখো চেঞ্জ হচ্ছে, লোয়ার কাট অফে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না, যেটা তোমাদেরকে আমি অলরেডি বলেছিলাম। ওকে, কত নিতে বলেছে, 470 পিকোফ্যারাড। কেন বললো, তার কারণ হচ্ছে আমাকে ব্যান্ডউইথটা কমাতে হবে, তাই জন্য। দেখো 470 পিকোফ্যারাড যখন নিলাম তখন দেখো কত, এখানে মিড ব্যান্ড কত আছে আমার গেন, মিড ব্যান্ড গেন আছে এখানে আমার অ্যারাউন্ড, সবচেয়ে মিনিমামটা দেখছি আমি এখানে -775, তাই তো, 7.7, তাহলে কত আসবে -3.7 অব্দি যাবো, অ্যারাউন্ড 394 কিলোহার্জ। ঠিক আছে, কেন, এই ক্যাপাসিটার লাগিয়েছে তাই জন্য। আমি যদি এই ক্যাপাসিটারটাকে যদি রিমুভ করে দিই, এবার দেখো এই মোমেন্টটা কত আসছে, 679 আছে, 35.7 মেগাহার্জ। বুঝতে পারলে তো? তাহলে এই যে উপরে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখছো, এই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিন্তু কোনো ক্যাপাসিটার ছাড়া। ঠিক আছে, আউটপুটে আমি কোনো কাপলিং ক্যাপাসিটার লাগাচ্ছি না। ওকে, এটা না লাগে কত আসছে,
35.7 মেগাহার্জ। বুঝতে পারছো তো কত বড় ফ্রিকোয়েন্সি ব্যান্ডে আসছে। প্রবলেম কি, আমাদের যে সিআরওটা আছে সেই সিআরওটা অতটা দিতে পারবে না ফার্স্ট অফ অল। আর সেকেন্ড কি, ফাংশন জেনারেটরটাও না 5.7 মেগাহার্জে গিয়ে আমাকে কিন্তু আর সাইনের সেভে দিতে পারবে না। ঠিক আছে, তো যেহেতু আমাকে পরীক্ষাতে আমি এটা করছি, তার মানে কি আমাকে সব করা পয়েন্ট নিতে হবে, দিয়ে প্লট করতে হবে, তাই না? আর লগারিদমিক স্কেলে যদি আমি 10 100 থেকে শুরু করি, তাহলে 35.7 মেগাহার্জ যাওয়ার জন্য অনেক দেরি আছে, তাই তো? তাই জন্য আমরা কি করব, এই কারণে আমরা এখানে একটা ক্যাপাসিটর লাগাবো, সেটা হচ্ছে কত, 470 পিকোফ্যারাড, যেটা আমার কি করবে, অ্যাকচুয়ালি ব্যান্ডউইথটাকে কমিয়ে দিবে। তার মানে কি, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিকে কমিয়ে নিয়ে আসবে। কত ছিল, 35.7 মেগাহার্জ, কত আসলো, 359 কিলোহার্জ। বুঝতে পেরেছো তো? এই কারণে আমি বললাম 100 টাইমস কিন্তু কমে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো অলরেডি দেখো সেট আপ রেডি। ইনপুটে আমি ফাংশনারও লাগিয়েছি, সিআরও লাগিয়েছি। সিআরও দিয়ে আমি এখানে কি চেক করবো, ইনপুট ভোল্টেজ চেক করবো, কত থাকা উচিত, 20 মিলিভোল্ট থাকা উচিত। ক্লিয়ার? অলরেডি ক্যাপাসিটর সব রেডি। ওকে, এবার কি করবো, জাস্ট আউটপুটটা চেক করবো। তাহলে ডেটাটা নেওয়া যাক। আমি ফার্স্টে টাইম ডোমেনে অ্যানালিসিস করে দেখাচ্ছি যে আউটপুটটা কি আসছে। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস তোমাকে দেখিয়ে দিই। এখানে যে ক্যাপাসিটরটা ছিল না, এখানে তোমাদের বলেছিলাম যদি তোমরা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর নাও, যদিও বা এত ছোট ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর পাওয়া যায় না। দেখো, যদি আমি পজিটিভটা এদিকে দিই, নেগেটিভটা আমার উল্টো দিকে হয়, তাহলে কি হবে, যদি স্টার্ট করি, দেখো ক্যাপাসিটর দেখো বার্ন হয়ে গেছে। ওকে, তো ভুলেও কিন্তু এই কাজটা করবে না। কি করতে হবে, এই ক্ষেত্রে আমাকে এটাকে রিভার্স করতে হবে। কেন রিভার্স হবে, অলরেডি বললাম, ভোল্টেজের ওখানে বেশি আছে তাই। ঠিক আছে, তো দেখো যখন রিভার্স করলাম তখন কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তো যদি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর নাও, তাহলে মাথায় রাখবে যে লেফট সাইডটা নেগেটিভ হবে, রাইট সাইডটা আমার পজিটিভ হবে। কিন্তু আমার এখানে দরকার নেই। 47.3 ন্যানোফ্যারাডের যে ক্যাপাসিটরগুলো হয়, সেই ক্যাপাসিটরগুলো নর্মালি আমার সিরামিক ক্যাপাসিটর হয়। ঠিক আছে, তো সিরামিক ক্যাপাসিটর কোনো পোলারিটি থাকে না, তাই আমি এখানে সিরামিক ক্যাপাসিটরই লাগাবো। ক্লিয়ার? এবার আমরা শুরু করবো হচ্ছে ডেটা নেওয়া। তো দেখো, ফার্স্টে তোমরা অলরেডি বুঝতে পারলে এই 470 পিকোফ্যারাডের কাজ কি, এই ব্যান্ডউইথটাকে কমিয়ে দিবে, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিকে নিচে নিয়ে আসবে। ঠিক আছে, তাই জন্য দেখো অলরেডি 500 কিলো হার্টজে আমার গেনটা কমে গেছে। ওকে, আমি ডেটা কত থেকে শুরু করবো বললাম, আমার ডেটা নেওয়া শুরু হবে এখানে 100 হার্টজ থেকে। ওকে, তো দেখো কি করে ডেটা নেবো, তুমি এখানে দেখতে পাচ্ছ যে অরেঞ্জটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, আর ব্লুটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। ক্লিয়ার? ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছ, তোমরা জানো যে গেন এভি ইকুয়াল টু হয় মাইনাস এইচ এফি বাই এইচ আই ইন্টু আর সি, তাই তো? তার মানে কি ফেজ ডিফারেন্স থাকবে, তাই না? এখানে দেখতে পাচ্ছ, দেখো যদি আমি ইনপুটের সাইন দিই, আউটপুট কি হচ্ছে, কোসাইন, জাস্ট লাইক অপ অ্যাম্পে যেটা আমি পেয়েছিলাম, তাই না? এখানে কিন্তু 90 ডিগ্রি একটা ফেজ ডিফারেন্স কিন্তু আছে। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার দেখো ইনপুট ফ্রিকোয়েন্সি কত, 100 হার্জ। আউটপুট কত হচ্ছে দেখো, ইনপুটে হচ্ছে 20 মিলিভোল্ট কনস্ট্যান্ট, তো ইনপুট আমার চেক করার দরকার নেই, আউটপুট আমি চেক করবো। আউটপুট কত, 65.3, সরি 63.5 মিলিভোল্ট। ওকে, তাহলে ফার্স্ট ডেটা পয়েন্ট হচ্ছে, আমি এখানে যে পয়েন্ট ডেটাগুলো নেবো, সেই ডেটাগুলোকে আমি এক্সেলে প্লট করব। এক্সেলে প্লট করে তোমাকে আমি দেখাবো যে প্লটটা কেমন আসছে। ওকে, তো প্রথমে আমি তোমাকে প্লটের জন্য ডেটাগুলোকে একটা একটা করে বলছি। ফার্স্ট ডেটা পয়েন্ট 100 হার্জ, রেঞ্জ কত, আমার আউটপুট ভোল্টেজ 63.5 মিলিভোল্ট। এবার ফ্রিকোয়েন্সি কত নেব, 200। দেখো আউটপুট কত হলো, 127 মিলিভোল্ট, ফ্রিকোয়েন্সি কত, 200 হার্জ। 190 মিলিভোল্ট, ফ্রিকোয়েন্সি কত, 300 হার্জ। তার মানে কি লিনিয়ারলি বাড়ছে কিন্তু এখানে। 252 মিলিভোল্ট, 400 হার্জ। 313 মিলিভোল্ট, 500 হার্জ। 373 মিলিভোল্ট, 600 হার্জ। 432 মিলিভোল্ট, 700 হার্জ। 800 হার্জ, 490 মিলিভোল্ট। 546 মিলিভোল্ট, 900 হার্জ। ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্জ, কত আছে, 600 মিলিভোল্ট। ফ্রিকোয়েন্সি 2 কিলোহার্জ, 1.05 ভোল্ট। ফ্রিকোয়েন্সি 3 কিলোহার্জ, 1.3 ভোল্ট, 32 ভোল্ট। ওকে, অলরেডি এই এরিয়াতে আমরা লোয়ার কার্ভটা পাবো। এবার দেখো অত বাড়বে না। ফ্রিকোয়েন্সি 4 কিলোহার্জ, 1.5 ভোল্ট। ফ্রিকোয়েন্সি 5 কিলোহার্জ, 1.59 ভোল্ট। ফ্রিকোয়েন্সি 6 কিলোহার্জ, 1.67।
Frequency 7 kilohertz 1.71. Frequency 8 kilohertz 1.73. Frequency 9 kilohertz 1.75. Frequency 10 kilohertz 1.77. Frequency 20 kilohertz 1.83. ফ্রিকোয়েন্সি 30 কিলোওয়াট 1.84, তার মানে কি অলরেডি দেখো কনস্ট্যান্ট হতে শুরু করেছে, তাই না? আর কিন্তু বাড়ছে না। 40 কিলোওয়াট 1.86, 50 কিলোওয়াট 1.83, 60 কিলোওয়াট 1.83, তার মানে কত পেলাম ম্যাক্সিমাম 1.84 কাছাকাছি আমি পেলাম, তাই তো? তার মানে যদি এখানে আমার মিড ব্যান্ডের ম্যাক্স গেন কত আসছে 1.84 ডিভাইডেড বাই 20 মিলিভোল্ট, তার মানে কত আসছে অ্যারাউন্ড 92 গেন। মানে আমরা যে সার্কিটটা তৈরি করলাম এই সার্কিটে আমরা 92 গেন পেলাম। ক্লিয়ার? তাহলে আমার এখানে 92 যদি গেন হয় তাহলে লোয়ার কাট অফে কত হওয়া উচিত 92 ডিভাইডেড বাই 1.414 কত আসছে 65, তাই তো? তাহলে ইনপুটে যদি আমার 20 মিলি ভোল্ট হয় তাহলে আউটপুটে কত হওয়া উচিত 1.3 ভোল্ট, তাই তো? তাহলে 1.3 ভোল্টে আমার যে ফ্রিকোয়েন্সি থাকবে সেটা হচ্ছে লোয়ার কাট অফ। একবার চেক করা যাক, 3 কিলো হার্টজটা চেক করে নিই একবার আমি। 3 কিলো হার্টজে কত আসছে দেখো, 3 কিলো কত 1.32, আমার কত দরকার 1.3 দরকার। দেখো 1.3 ভোল্ট কততে আসলো 2.9 কিলো হার্টজে। তাহলে আমরা যে সার্কিটটা ডিজাইন করেছি সেই সার্কিট ডিজাইন অনুযায়ী লোয়ার কাট অফ কততে আসা উচিত 3 কিলো হার্টজে, আসলো কত 2.9 কিলো হার্টজে। ওকে, গেইন কত আসা উচিত 100, কত আসলো 92। তার মানে কি আমরা যে কাজটা করেছি, যা ক্যালকুলেশন করেছি সেটা একদম এক্স্যাক্টলি পারফেক্ট, জাস্ট লাইক আরপিএস এর মতো। ওকে, আমরা কততে গেছিলাম 50 কিলো হার্টজে গেছিলাম। তাহলে 50 থেকে ডেটা শুরু করা যাক আবার। তো 50 কিলো হার্টজে কত হলো 1.82, 60 কিলো হার্টজে কত হলো 1.82, 70 দিকে কত আসছে 1.8, 80তে কত আসছে দেখা যাক। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, অলরেডি কিন্তু ডিস্টরশন আসছে, এটা কিন্তু পিওর সাইন ওয়েভ না। ভালো করে লক্ষ্য করো, একটা ডিস্টরশন কিন্তু আছে, দেখতে পাচ্ছ ডিস্টরশন, তাই না? তো যখনই হাই ফ্রিকোয়েন্সি যায় তখন তোমার ডিস্টরশন এটা আসবেই। ওকে, কত আসছে এটা 1.79, 80 কিলো হার্টজের জন্য। 90 কিলো হার্টজে যাওয়া যাক। কত আসলো 1.78, 100 কিলো হার্টজে দেখা যাক। 1.77, এবার কত 200। দেখো ডিস্টরশন পুরো ক্লিয়ার, কেন হায়ার ফ্রিকোয়েন্সি চলে গেছে না, তাই জন্য ডিস্টরশন আসছে সার্কিটে। ঠিক আছে, যখনই হায়ার ফ্রিকোয়েন্সিতে চলে যাওয়া হয় তখন ট্রানজিস্টারের যে বেস এমিটার কালেক্টর আছে সেই জাংশনের মধ্যে ক্যাপাসিটি দেখা যায়, মিলার এফেক্ট পড়েছিলাম তোমাদেরকে তাই জন্য। ঠিক আছে, তো তখন কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে সাইন ওয়েভটা আর পিওর সাইন ওয়েভ থাকে না, তার কারণ কি এখানে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ ঢুকে যায়। কত আছে এখানে 1.63, 300 কিলো হার্টজে যাওয়া যাক। 1.45, 300-এ। ওকে, 400 কিলো হার্টজে যাওয়া যাক। টাইম স্কেলিং গন্ডগোল হলে আর এই ডেটা দিতে চাই না, এটা একটা এই সফটওয়্যার একটা গ্লিচ। ঠিক আছে, 1.28, তার মানে বুঝতে পারলে যে আমার কত হওয়া উচিত হায়ার কাট অফের ইয়ার গেনটার ওখানে 1.3 ভোল্ট আসা উচিত, জাস্ট লাইক লোয়ার কাট অফের মতো। তাহলে তুমি বুঝতে পেরেছো যে আমার এখানে যে হায়ার কাট অফটা আছে সেটা আমার 300 থেকে 400-এর মধ্যে আছে। ওকে, তাহলে 400 পেলাম, 500-তে নিচ্ছি। এবার কি হবে, গেনটা ফল করবে, দেখতে পাচ্ছ যে আউটপুটটা কিন্তু কমে গেছে। 1.12, 500 কিলো হার্টজে। 600 কিলো হার্টজে যাই। 996 মিলিভোল্ট। ওকে, তাহলে কি গেনটা কমতে শুরু করেছে 700, 890 মিলিভোল্ট, 800,
801 মিলিভোল্ট, 901 মেগাহার্জ অব্দি আমি নিব এটা, ঠিক আছে? সেভেন 26 মিলিভোল্ট, 1 মেগাহার্জ, এটা লাস্ট ডেটা পয়েন্ট। সিক্স 64 মিলিভোল্ট, ঠিক আছে? এরপর আমি যেতে পারি, বাট এরপর ডেটা দরকার নেই, ঠিক আছে? দেখো আসছেও না, ক্যান নট ফাইন্ড দ্য সলিউশন বলছে। ওকে, তো অলরেডি তোমরা দেখলে আমরা যে সফটওয়্যারটা, আমরা যে সিমুলেশনটা করলাম আজকে, সেই সিমুলেশনে আমরা একবারে 100 হার্জ থেকে শুরু করে আমরা ডেটা কত দূর দিয়ে নিলাম, আমাদের ডেটাটা একদম এখান থেকে নিচে 100 হার্জ থেকে শুরু করেছি ডেটাটা, আর তার থেকে নিচে কত, অ্যারাউন্ড 1 মেগাহার্জ পর্যন্ত। তার মানে এতটা নিচে, ঠিক আছে? তো 100 হার্জ টু 1 মেগাহার্জ আমি শুধুমাত্র এইটুকু ডেটা কিন্তু নিতে পেরেছি, এর বাইরে আমি আর পাচ্ছি না। যদি কোনো ভালো শেয়ারও থাকে বা ভালো ফাংশন যেটা থাকে, তাহলে তোমরা সেটা পেয়ে যাবে। ওকে, তো তোমরা অলরেডি দেখলে যে আমরা প্র্যাকটিক্যালটাতে কি কি করলাম, একবার আমি রিভাইজ দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা কি করলাম, রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন করলাম, তারপর আমরা ক্যাপাসিটরের ক্যালকুলেশন করলাম, তারপর আমরা সেখান থেকে দেখলাম যে গেনটা ঠিকঠাক আসছে কিনা। ওকে, প্রথমে আমরা কিউ পয়েন্ট সেট করলাম, কিউ পয়েন্ট সেট করার পরে গেন দেখলাম আসছে কিনা, দিয়ে আমি ফ্রিকোয়েন্সি ভার্সেস আউটপুট ভোল্টেজের প্লটটা নিলাম, যেখানে আমি ইনপুট ভোল্টেজকে 20 মিলিভোল্টে ফিক্স করলাম। এবার আমরা এক্সেলে যাই, এক্সেল গিয়ে দেখি যে প্লটটা কেমন দেখতে হচ্ছে। সেখান থেকে আমি তোমাকে দেখাবো লগারিদম স্কেলে যে আমার গেন কত আসছে, মিড ব্যান্ড গেন 100-র কাছাকাছি কতটা আসছে, আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত। ওকে, তাহলে এতক্ষণ ধরে আমরা প্রত্যেকটা ডেটা পয়েন্ট নিলাম, ফ্রিকোয়েন্সি 100 হার্জ থেকে শুরু করে একদম 1 মেগাহার্জ পর্যন্ত, তাই তো? এবার আমরা ওই প্রত্যেকটা ডেটাকে এখানে পুট করে দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, এই ডেটাটাকে প্লট করতে হবে, ঠিক আছে? এখানে ইনপুট ভোল্টেজ কত ছিল, পিক টু পিক আমাদের ইনপুট ভোল্টেজ ছিল 20 মিলিভোল্ট, আর এখানে আউটপুট ভোল্টেজ এসছে পিক টু পিক 63.5 থেকে দেখো 64 মিলিভোল্ট পর্যন্ত, ঠিক আছে? এবার দেখো আমাকে যে প্লটটা করতে হবে, সেই প্লটটা করতে হবে আমাকে কিসে, গেনের সাথে ফ্রিকোয়েন্সির, তাই তো? এখানে কি আছে, ফ্রিকোয়েন্সির সাথে আউটপুট ভোল্টেজ। তাই আমি কি করেছি, ফ্রিকোয়েন্সি রেখে আমি কিলোহার্জে নেব, আর গেনটা আমি বার করবো আউটপুট বাই ইনপুট। তাহলে প্রথমে গেনটা করছি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট কত আছে, 20 মিলিভোল্ট। ওকে, আর ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি বার করি কিলোহার্জে, তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 1000। ওকে, এবার এটা পুরোপুরি আমি নিচ্ছি। দেখো আমার যে ডেটাটা আসলো, সেই ডেটাটা এখানে এরকম এসছে। দেখো এখানে কত থেকে কত পাচ্ছি আমি, ফ্রিকোয়েন্সি একদম 0.1 কিলোহার্জ থেকে শুরু করে 1000 কিলোহার্জ অথবা 1 মেগাহার্জ পর্যন্ত, তাই তো? ওয়ার ইনপুট ভোল্টেজ কত এখানে আছে, 20 মিলিভোল্ট। ক্লিয়ার? এবার আমরা কি করব, আমাদেরকে এটা প্লট করতে হবে, তাই তো? ফ্রিকোয়েন্সি ভার্সেস গেন। আমরা যে প্লটটা করব সেটা কিসে করতে হবে, সেমিলগে। সেমিলগে করার আগে নর্মালি আগে আমি প্লটটা করে তোমাদেরকে দেখাই। আমি স্ক্যাটার প্লট করছি এখানে। তাহলে এখানে যে প্লটটা আমাদের আসছে সেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে প্লটটা দেখতে এরকম হচ্ছে। এখানে যে টাইটেলটা আছে সেটা গেন লেখা আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে হবে কি, ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ সিই অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? এবার দেখো আমরা এতক্ষণ ধরে যেভাবে দেখলাম যে গেনটা যেভাবে আসা উচিত ছিল, সেটা কিন্তু আসেনি। তার কারণ কি, এখানে দেখো আমাদের এক্স অ্যাক্সিসে আছে কি ফ্রিকোয়েন্সি আছে, ওয়াই আছে কি গেন, কিন্তু এক্সটাও দেখো লিনিয়ার স্কেলে আছে, আর ওয়াইটাও দেখো লিনিয়ার স্কেলে আছে। কিন্তু তোমাদেরকে আমি অলরেডি বলেছি আমাকে ফ্রিকোয়েন্সি কিসে রাখতে হবে, লগে রাখতে হবে, তাই না? তাই জন্য আমি এখানে কি করব, এই প্লটটাকে আমি, এই প্লটের এক্স অ্যাক্সিসটাকে আমি করে দেবো হচ্ছে লগারিদমিক স্কেলে। যখন আমি লগ স্কেলে করব তখন কি হবে, এটা আমার যেমন আমি দেখেছি এতক্ষণ ধরে আমার গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সির প্লট, সেরকম আসা উচিত।
দেখো ওইরকমই এসছে। ঠিক আছে, এখানে আমাদের যে স্টার্ট পয়েন্টটা যেটা কত থেকে আছে 0.1 থেকে আছে, আর এটা এখান থেকে আগে থেকে আছে। ঠিক আছে, তাই জন্য দেখো এটা এখানে চলে এসছে। ক্লিয়ার? তাও আমি এটাকে টিক মার্কটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেখো আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার কি আসছে, একদম লেফটে চলে এসছে আমার এখানে। আর স্টার্ট কত থেকে হয়েছে 0.1 থেকে স্টার্ট হয়েছে একদম 1000 পর্যন্ত। ঠিক আছে, এটাকে দেখতে ভালো করার জন্য আমি এটাকে 1000 না করে আমি এটাকে 10,000 নিচ্ছি। ওকে, তাহলে দেখো এটা প্রায় সিমেট্রিক দেখতে হচ্ছে। এখানে তুমি দেখতে পাচ্ছ মিড ব্যান্ডের গেনটা প্রায় কনস্ট্যান্ট অ্যারাউন্ড 92 এর কাছাকাছি এসছে। ঠিক আছে, আমরা ডিজাইন কততে করেছি, আমরা ডিজাইন করেছি 100-এর জন্য। আমাদের ম্যাক্স গেন কত এসছে 92। তো সেটা এখানে লিখে নেওয়া যাক, ম্যাক্স গেন ইকুয়াল টু 92। ক্লিয়ার? এবার আমাকে বার করতে হবে কি, ব্যান্ডউইথ, তাই না? তো ব্যান্ডউইথ যদি আমাকে বার করতে হয় তো আমি কী করে বার করবো, আমাকে ব্যান্ডউইথের জন্য লাগবে হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ভার্সেস হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, তাই তো? এখানে লিখে দিচ্ছি ব্যান্ডউইথ ইকুয়াল টু হবে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আমি এখানে নিলাম লোয়ার কাট অফ মাইনাস হায়ার কাট অফ। এবার এখানে লিখে নিচ্ছি আমি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। ওকে, এটা মার্চ করে নিচ্ছি আমি। এটা হবে লোয়ার কাট অফ, আর এখানে আমি করবো হচ্ছে হায়ার কাট অফ। ক্লিয়ার? তাহলে এবার আমাদের ক্যালকুলেট করতে হবে যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত এখানে, ওকে, আর হায়ার কাট অফটা কত। দেখো আমার এখানে ম্যাক্স গেন কত 92, তাহলে আমার -3 dB গেন সেটা কত হয়, ম্যাক্স গেন ডিভাইডেড বাই √2, তাই তো? তাই এখানে লিখে দিচ্ছি -3 dB গেন কত আসছে, সরি ওকে। তো -3 dB গেন কত পাচ্ছি এখানে আমি, সেটা আমাকে এবার বার করতে হবে। ম্যাক্স গেন যদি আমার এখানে 92 হয় তাহলে -3 dB গেন হবে ম্যাক্স গেন ডিভাইডেড বাই 1.414। ওকে, সেটা কত আসলো 65.006 বা 65.06, তাই তো? বা 65.1 বা 65ই ধরলাম। ক্লিয়ার? তাহলে আমাকে বের করতে হবে এখানে 65 দাগে ফ্রিকোয়েন্সি কত। তাই আমি স্কেল চেঞ্জ করে নিলাম। স্কেল চেঞ্জ করে দেখো 65 চলে এসছে। এই পয়েন্ট আমার 65, এটা প্রায় ক্লোজ, তাই তো? কিন্তু যেহেতু এটা লগারিদমিক স্কেল, এখানে আমি সেটা করতে পারছি না। ঠিক আছে, তো সেটাকে আমি এখানে 1 করে দিলাম। তাই জন্য আমি এটাকে লিনিয়ার স্কেলে নিয়ে যাচ্ছি। লিনিয়ার স্কেলে নিয়ে গিয়ে আমি এটাকে চেক করছি। তাই আমি এই লগারিদম স্কেলটাকে চেঞ্জ করে লিনিয়ার স্কেল নিয়ে যাচ্ছি, দিয়ে আমি চেক করব 65-এ কত। এবার তোমরা তো সেমিলগে যখন করবে তখন তোমরা ইজিলি একটা ট্যানজেন্ট টেনে করে দিতে পারবে, কিন্তু আমাকে এখানে লিনিয়ার স্কেলে করতে হবে। আমার কত থেকে কতর মধ্যে আসবে, অ্যারাউন্ড 2000 থেকে 3000, তাই তো? তাই আমি এখানে স্কেলটা নিচ্ছি 2000 to 4000। সরি, এটা আমার কিলো হার্জে আছে, তো এটা নিতে হবে 2 থেকে 4। ঠিক আছে, এবার দেখো আমি এটাকে স্কেলটা চেঞ্জ করে নিচ্ছি, দিয়ে আমি নিচ্ছি হচ্ছে তোমার 50 থেকে 70। তাহলে দেখো
এবার আমি এখানে বার করতে পারবো। এবার দেখে নাও, আমাকে কত বলেছে 65। 65 মানে কি এই পয়েন্টটা, তাই তো? তাহলে 65-এ যদি আমি একটা স্ট্রেট লাইনটা নিই, তাহলে এটা হচ্ছে আমার 65। ওকে, এবার আমি দেখব সেটা কত ফ্রিকোয়েন্সিতে হচ্ছে। তাহলে দেখো এখন 2.9 থেকে 2.95-এর মধ্যে আসছে, তাই তো? তো আমি এটা ধরে নিলাম 2.92 কিলোহার্জ। ঠিক আছে, তাহলে আমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত আসলো? 2.92 কিলোহার্জ। ঠিক আছে, তা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আমার বেরিয়ে গেল। এবার আমাকে করতে হবে কি হায়ার কাট অফ। হায়ার কাট অফ কত থেকে কতর মধ্যে আসবে আমার? আমরা অলরেডি জানি হায়ার কাট অফ কত ছিল, অ্যারাউন্ড 300 to 400-এর মধ্যে আসছিল, তাই তো? তাহলে এটা 300 থেকে আমি 400 করে নিচ্ছি। ঠিক আছে, তা 300 থেকে 400-এর মধ্যেও এবার আমি দেখব যে আমার এটা কততে আসছে। আমার এটা কত আসা হচ্ছে 65, তাই তো? তা 65 আমার কততে আসছে দেখো, এই লাইন আসছে 65। ক্লিয়ার? তাহলে এটা কত ফ্রিকোয়েন্সিতে হচ্ছে দেখা যাক। তো দেখো 65 কত আসছে এই পয়েন্টটা, তাই তো? 65, হ্যাঁ এই পয়েন্টটাই। এটা কতর মধ্যে কত আছে? 385 আর 390, তার মানে কত হচ্ছে এটা? অ্যারাউন্ড 388 কিলোহার্জ। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমার ব্যান্ডউইথ কত আসলো? আমার এইখান থেকে ব্যান্ডউইথ আমি পেলাম, মাইনাস আসছে জাস্ট অপোজিট যদি করে দিই এটাকে আমি, যেহেতু হায়ার কাট অফ মাইনাস লোয়ার কাট অফ হবে, কত আসলো? 385 কিলোহার্জ। ঠিক আছে, এই যে আমি ব্যান্ডউইথটা পেলাম, এই ব্যান্ডউইথটা কার জন্য পেলাম? 470 পিকোফ্যারাডের জন্য। যদি এই 470 পিকোফ্যারাড তুলে নিতাম তাহলে তোমাদের প্র্যাকটিক্যাল অলরেডি আমি দেখালাম, ওখানে ব্যান্ডউইথ কত এসেছিল? অ্যারাউন্ড 35 মেগাহার্জ। ঠিক আছে, তো তোমাদের প্র্যাকটিক্যালটা এইটুকুই করতে হবে, যেখানে তোমাকে ম্যাক্স গেন 100 বলেছে, কত আসলো? 92। লোয়ার ফ্রিকোয়েন্সি কত বলেছো? 3 কিলোহার্জ, আসলো কত? 2.92 কিলোহার্জ। আর আমাকে ব্যান্ডউইথ বার করতে বলেছো, কত বার করলাম আমি? 385.08। ঠিক আছে, তো এইটুকু করলেই হয়ে যাবে। কালকে তোমাদের এক্সাম আছে প্র্যাকটিক্যাল, আমি আশা করব তোমরা প্র্যাকটিক্যাল পরে খুব ভালো করে দিবে। তোমাদেরকে অলরেডি আমি উইন ব্রিজ বাদ দিয়ে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল করে দিচ্ছি, আর আমার যে প্র্যাকটিক্যাল করা হয়েছে সেই প্র্যাকটিক্যালগুলো যদি তুমি ভালো করে দেখে যাও তাহলে আশা করছি তোমরা 28 পেয়ে যাবে। ওকে, অল দ্য বেস্ট। দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.